শপিফাই পারেন আপনি? না, আমরা শিখতেছি মানে এলিমেন্টর এবং শপিফাই। আচ্ছা আচ্ছা। এই যে এখানে যা আমার ভিএসএ আমি দেখাই যে ফাইলগুলা। ইউর ওয়ার্ক, আচ্ছা ঠিক আছে। ওই যে এখানে আপনার যে ইউর ওয়ার্ক আছে না, প্লাস চিহ্ন যে একটা দেওয়া আছে, ওখানে যেতে পারবেন, আবার যান ক্লাসরুমে। এই যে হ্যাঁ এখানে অ্যাড, add- হ্যাঁ অ্যাড অর ক্রিয়েট, হ্যাঁ এটা দেন। ওই যে ফাইল হ্যাঁ, আছে একটা এখানে অপশন দেখছেন, ও হ্যাঁ, এই ফাইলে যায় মানে ওই ফাইলগুলো ফাইলটা দেখি কি আসে। আপলোড করে দেবেন। এখানে ব্রাউজে যান এখন। ও এইভাবে এইভাবে ফাইল দিয়ে দিলি তো আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আর একটু বলে রাখি, যখন আপনার, এখন তো একটা ফাইল দিলেই হয়, যদি মনে করেন আমি বড় কাজ দিলাম যেখানে দুই তিনটা ফাইল থাকবে, হ্যাঁ, একটা এইচটিএমএল একটা সিএসএস, তখন একটা একটা না করে জিপ করে দিয়ে দেবেন। জিপ করতে তো পারেন নাকি? জিপ করতে মনে হয় পারি না। এখানে এই যে হ্যাঁ দেখেন, জিপ ধরেন যে এই করাটা তিনটা দেখা আমার যায়। ফাইল। হ্যাঁ, তাহলে এই ফোল্ডারে আগে যান, এখান থেকে ক্যান্সেল দিয়ে দেন। হ্যাঁ, এই এই যে ক্যান্সেলই দিয়ে দেন। এটা হলো আমার ফোল্ডার। ক্যান্সেল দিয়ে দেন। ওপেনের ডান সাইডে ক্যান্সেল আছে না, এটা দিয়ে দেন। হ্যাঁ, এখন হচ্ছে কি আপনি এই ফোল্ডার থেকে যান নিচে, এখানে ব্রাউজ থেকে না, নিচে ফোল্ডার দিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, সরাসরি ফোল্ডারে যান, হ্যাঁ এখান দিয়ে তো মানে আমার হ্যাঁ, উইন্ডোজে দিয়ে যাইতে হবে আর কি। হ্যাঁ, এখন ওই জায়গায় যান যেখানে কোড গুলা আছে। এই যে এখানে এই ফোল্ডারের ভিতরে আচ্ছা, এই এখানে যেগুলা। কন্ট্রোল এ দেন তো, বা সব কয়টা সিলেক্ট করেন, কন্ট্রোল এ দেন। Control A। হ্যাঁ হয়, এই তো। এখন রাইট বাটন ক্লিক করেন কোন হ্যাঁ, একটা ফাইলের উপরে মাউস নিয়ে, কোন একটা ফাইলের উপরে মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করেন। মাউস বাইরে করলে হবে? এখানে আচ্ছা হ্যাঁ, এই যে কাট আছে না নিচে, কাট, সরি সরি, সেন্ড টু আছে না, সেন্ড টু, সেন্ড টু। হ্যাঁ সেন্ট হ্যাঁ, এইখানে দেখেন কম্প্রেস জিপ। হ্যাঁ, এটা দিলে জিপ ফাইল তৈরি হয়ে যাবে, দেন। এই যে একটা ফাইল আছে, এই একটা ফাইলের ভেতরে এখন তিনটা ফাইল আছে, এটা আমাকে দিলে আমি পেয়ে যাবো। ঠিক ওকে, আছে? বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে এটাই নয়তো দিয়ে কি দিই করতে ওখানে হবে, হ্যাঁ অ্যাসাইন। এইটা দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন। তাহলে এখন ওই যে ব্রাউজার চলে আচ্ছা। আসেন, অথবা এটা টান দিয়ে এনে ফালাই দেন ব্রাউজার এখানে, তাও হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওয়েব ডেভেলপার হচ্ছেন, এটা তো বেসিক জিনিস, জিপ কিভাবে করতে হয় এগুলো একটু খেয়াল রাখেন, বেসিক জিনিসে। হ্যাঁ, হ্যান্ড ইন দিয়ে হ্যাঁ, দিলে আমার কাছে চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন এবার তাহলে। আচ্ছা। আমি তাহলে শেয়ার করি এখানে। আপনাদের ব্যাচে যেটা দেখলাম, মানুষ তো মোটামুটি ভালো, আপনারা দুই তিনজন আসছেন তাই না? অনেকজন দেখলাম হ্যাঁ, তো। আচ্ছা, অ্যাডমিন একজন, ও ম্যাক্সিমামই অ্যাডমিন। আপনারা অ্যাডমিনই আসলে, 7-8 জন। ও আচ্ছা, এত অ্যাডমিন স্টুডেন্ট কেন আল্লাহ। স্টুডেন্ট এসে অ্যাডমিন বেশি। উম, না, তারপরে স্টুডেন্টের সংখ্যা কম না? 8 জন মনে হয়, 8 জন কি 7 জন মেবি। সাত, সাতজন, আচ্ছা। আসছেন দুইজন, ঠিক আছে সমস্যা নেই, বাকিরা আশা করি ভিডিও দেখে বুঝে নিতে পারবে। হ্যাঁ, আসেন আমরা সামনে বাড়ি, আগে প্রথমে আপনার হোমওয়ার্ক দেখি, হ্যাঁ। এটা অন্য ব্যাচ, আচ্ছা আসি। এপিসোড ক্লাস ভিডিও আর থ্রি, আচ্ছা এটা শুধু ইয়া দিচ্ছি, আচ্ছা এখানে অ্যাসাইনমেন্টটা দিয়েছি। দুইজন হোমওয়ার্ক দিয়েছেন, সোহাগ রানা আর হচ্ছে গিয়ে
শহীদুল ইসলামের হোমওয়ার্কটা দেখি, উনি 4টা ফাইল দিছে একটা একটা করে। এভাবে দিলে কি করতে হবে, আমার 4টা ফাইল ডাউনলোড করতে হবে। হ্যাঁ, উনি আবার ইমেজ ফাইল দিছে। ইমেজ দিছে, পিকচার, আমি এটাই ভাবছিলাম যে এটা এখন আমি কপি করবো কেমনে বলেন? তারপরে দেখে হ্যাঁ। যতখানি বুঝি। হ্যাঁ, ফাংশন নিচে সাম এ বি কনসোল লগ। এখন ধরেন এখানে কনসোল লগ বানান ভুল করছে, বুঝবো কিভাবে? তো পড়তে হবে প্রতিটা জিনিস, তাই না? এ প্লাস বি, জি তাহলে এখানে সাম 20 এর মধ্যে যাবে, এই 5 বিটা যাবে এখানে। উনি কনসোল লক করে দেখাচ্ছেন, নাইস। টার্মিনালে রান করছে। আজকে ইনশাল্লাহ আমরা টার্মিনাল ছাড়া এইচটিএমএল এর সাথে করব। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। ওকে, কনসোল সাম এ মাইনাস বি, এ 8, বি হচ্ছে 5, এ হচ্ছে 6। আচ্ছা, দেখি রেজাল্ট কত আসছে। হ্যাঁ, ওনাদের নিচের রেজাল্ট আসছে। ঠিক আছে, চলবে। 3 নম্বর। ওকে, এটা কি ভাগ করছে? ও আচ্ছা, ভাগ করছে, হ্যাঁ। হ্যাঁ ভাগ করছে, তিরিশ ঠিক আছে, কে 5 এটা 6 ভাগ 30। তো। ওকে, গুণন, মাল্টিপ্লিকেশন। হচ্ছে 7 4 28। আচ্ছা, ঠিক আছে, চলে। খারাপ না। আমার আমার আছে মনে হয় কমেন্ট করাই আছে নাকি কিছু কিছু, মানে উম, দেখেন একটু। এটা হচ্ছে আমার জিপ ফাইল। এখানে ক্লিক করলেও ফাইলটা রান হয়ে যাওয়ার কথা না, মানে জিপ ফাইল তো আছে এটা। এটা হচ্ছে ডাউনলোডে দিই, তাহলে ডাউনলোড হয়ে যাবে আমাদের এখানে। ফাংশন দেখতে চাইলে মনে হয় ফাংশনটা ডাউনলোড করা লাগবে আমার, মানে এ যাবত যা করেছিলাম আমি সব প্র্যাকটিস করছি ওই ফাইলের মধ্যে, তো ওই তিনটা ফাইলে। ও আচ্ছা, 3টা ফাইলে দিয়ে দিচ্ছেন সবকিছু। আচ্ছা, হ্যাঁ তাহলে শুধু ফাংশনটা দিলেই হইতো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, ফাংশনটাতে সব আছে। হুম, আপনি ফাংশনটা ডাউনলোড করেন তাই। আপনাদের কাজই তো খুঁজে পাচ্ছি না, এই যে পাইছি। ফাংশন আর হচ্ছে লুপ, এই দুইটার ভিতরেই সব। ওই জিপ ফাইল লুপ, দিয়েছেন ওই তো যে লুপ। একবারে সব হয়েছে। আচ্ছা, এক্সট্রাক্ট হেয়ার কই? এক্সট্রা হিয়ার, ওই যে অল এক্সট্রাক্ট অল, এক্সট্রা। চলে আসছে। তাহলে এটা এখন আমি আমার বিএস করে রান করলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ফাংশন ডট জেএস। সব এক জায়গায় করছি। নোট স্পেস ফাংশন ডট জেএস। জেএস। এই যে এরর দেয় আপনার, এটা কারণ কি? এরর হবে কেন, আমি তো ঠিকঠাক মতো করছি। ইন্টারনাল মডিউল ক্যান নট ফাইন্ড ফাংশন ডট জেএস। আমি কোথায় আছি? উইন্ডোজ সিস্টেম, আমি কি সঠিক জায়গায় বিএস কোড ওপেন করি নাই? এই অ্যাডোবি ফটোশপ কোত্থেকে আসছে? আপনার ফাইলের নাম কি অ্যাডোবি ফটোশপ ছিল নাকি? না, জেএস, অ্যাডোবি এগুলো কোন থেকে আসলো? আমার ফাইল তো লাইট আপনি রুম সিসি। আপনার দেখলেনই। ফোল্ডারের নাম কি? আমার ফোল্ডারের নাম হচ্ছে জেএস, মানে জেএস, বিকামের আচ্ছা। বিকামে জেএস লেখা আছে আর ফোল্ডারের নাম। এবার দেখি তো ঠিক মতো আসছে কিনা। জেএস আসছে, ওকে। ফাংশন ডট জেএস। আমার তো কোথাও ভুল করছে। FUNC TION, বানান ঠিক আছে তো? না হয় আমি কপি করে নিই বানানটা। হ্যাঁ, বানানে এফইউএনসি। বললো হয়তো আমার টাইপিং মিস্টেক হতে পারে।
যাই হোক, এটা হিট করে দেখি এখন। হ্যাঁ, এইবার রান হচ্ছে। তাহলে হয়তো আমার টাইপিং মিস্টেক হয়েছে অথবা পাতে ভুল হয়েছে, নাম টাম হুম, চেঞ্জ করে দিচ্ছে এবং কাজ করতেছে। হ্যাঁ, জি এই স্যার। যে দেখেন এই ভুলটা কি হয়েছে, হয়তো এই জায়গায় আমি ছিলাম না, হয়তো অন্য হ্যাঁ, জায়গায় ছিলাম, এটা হইতে পারে। অথবা আমি টাইপিং মিস্টেক করছি। জি স্যার। 5 6 11, 5 6, ও আচ্ছা, উপরে 7 7 14, এই ফাংশন আগে কল করছেন, কিন্তু না এটা ওইটা তো একটা নিচে নিচেরটা। দিলে ভালো হতো না? না, ও আচ্ছা, সাম সাম, এই যে এখানে সাত হ্যাঁ, সাত কত 14 না, এই 14 চলে আসছে, দেখছেন? আবার 6 হ্যাঁ, 5 কত 11 না, এই ওইটা 11 উপরে চলে দেওয়া আসছে। আছে হয়তো, হ্যাঁ। হ্যাঁ, বেটার 14 হয় কি এটা, তারপরে 11 মানে দুইটাই হলো ওই ফাংশন। বেটার হয়তো হ্যাঁ, এটা যদি নিচে দেন। হ্যাঁ, কিন্তু ওটা যে ভুল তা মানে না, আমি কিন্তু ওটা উপরে কাজ দিয়েও করে টেস্ট গেছে। টেস্ট করছিলাম। টেস্ট করছিলেন, হ্যাঁ। হ্যাঁ, আমি উপরে দিয়েও একটু আচ্ছা, এটা টেস্ট করছিলাম যে আসলে এটা ঠিক হয় কিনা, তা দেখি এই জিনিসটাকে হোস্টিং বলে জাভা স্ক্রিপ্টের ভাষায়। হ্যাঁ, হোস্টিং, HOISTING, এই টাইপের কিছু। হ্যাঁ, মানে জাভা স্ক্রিপ্টের ফাংশন আপনি এখানে তৈরি করছেন, কল করেছেন এর পরে, কিন্তু আপনি আগে ইউজ করলেও জিনিসটা কাজ করলো। তাহলে কিভাবে? ফাংশন তো জাভা স্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে, তাহলে ফাংশন আপনি পরে তৈরি করছেন, কল করছেন আগে, কাজ করে গেছে। এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্ট বলে হোস্টিং। যে আপনি যে ও জাভাস্ক্রিপ্ট শুরুতে কি বলে করে, আপনি যত ফাংশন তৈরি করছেন সব ও আগে তৈরি করে ফেলে, ফাইলটা রান হওয়ার আগেই জিনিসগুলা ওর মেমোরিতে নিয়ে ফেলা, যে এখানে এই ফাংশন আছে। এর জন্য আপনি ফাংশনের আগে এটা কল করলেও তার আগে এই ফাংশনটা ওর মেমোরিতে চলে গেছে, এর জন্য এই ফাংশনটা ও রান করতে পারছে। আচ্ছা, যাই হোক, এই তাহলে যে আপনার কলটা ম্যাথ, সব। হ্যাঁ, কলটা আগে দিলে কিন্তু পরে দেওয়াই বেটার, কিন্তু আগে দিলেও ও ইরর দিবে না। ওর এই ক্ষমতাটুকু আছে যে কল আগে করছেন কিন্তু ফাংশনটাও আগেই ওর মেমোরিতে নিয়ে নিছে ফাইলটা রান হওয়ার শুরুতেই। আচ্ছা, যাই হোক, ম্যাথ টু কোনটা, উপরেরটা? ওকে, কত নিচ্ছেন? 20, 3 3 কুড়ি 60 আসছে আসছে। এগুলো সব ঠিক আছে, ভাটায় তো দেখলেই বোঝা যায়। ভুল হলে ইরর দিত কোনো একটা। জি স্যার। কিন্তু ছবি হইলে আবার ওই যে ভুল বাইর করার উপায় নেই। আচ্ছা, যাই হোক, ওনার চোখের আন্দাজে দেখতে হবে ভুল কিরকম হয়েছে। দুইজন হয়েছে, দুজনকে থ্যাংক ইউ, কিন্তু ডান লেট কেন হয়েছে? আর কথা ছিল, আজকে দিছি সেজন্য আউটটা 10:30 দিছি আপাতত দিয়ে সেজন্য। দিলাম, আপাতত দিয়ে দিলাম। বা কয়জন হয়েছে আপনার, জনসংখ্যা বাড়ছে? না, 3 জনই আছে আমরা। আচ্ছা, সমস্যা নাই, আপনি শুরু সমস্যা নেই। করেন। ভিডিও হ্যাঁ, ভিডিও তো। আপনাদের সিলেবাসটা যেন কই, আরে ছিল তো, ফালাই দিছি। ও, এই যে বিকাম এ পোস্ট ডেভেলপার। আপনাদের র জাভা স্ক্রিপ্ট যেটা, এটার বেশি নাই। আজকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। এরপরে যে কোয়েরি আছে, যে কোয়েরি দেখবেন একদিন। যে কোয়েরি ছোট জিনিস, ওটা নিয়ে সমস্যা হবে না। যে কোয়েরি কিছু না, জাভা স্ক্রিপ্টটা যাতে আমরা শর্টকাটে লিখতে পারি, এর জন্য যে কোয়েরি লাইব্রেরি ইউজ করা হয়। তো জাভা স্ক্রিপ্ট যেটা বেসিক কিছু দিছে যাতে পিএইচপির সাথে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আসেন আমরা হচ্ছে গিয়া যতদূর মনে পড়ে ইফ এলসটা খুব একটা ভালো করে দেখিনি, তাই না? ইফ এলসটা দেখি, এরপরে হচ্ছে গিয়ে আমরা এই যে 11 থেকে 14 পর্যন্ত যা যা আছে। হ্যাঁ, সেল সিলেক্টর। কমিশন। আচ্ছা, 11 থেকে 13 পর্যন্ত করি এইটা, সময় লাগবে। আচ্ছা, তারপরে দেখি এইটা আমি এইচটিএমএল এর সাথে করবো। যে সিলেক্টর, ইভেন্ট, ডম ম্যানিপুলেশন, এগুলা সব কার সাথে করব? এইচটিএমএল এর সাথে এইচটিএম। করব। ইফ এলসটা আমি এই যে আপাতত টার্মিনালে করি। এসডব্লিউ পাথ, এটা ফালাই দিই। আচ্ছা, এটা ভিএস কোডে ওপেন করে দেখছেন, ডিলিট করার চেষ্টা করছি, হয় নাই। কেন হয়নি? কারণ জিনিসটা ভিএস কোডে ওপেন করা। এই জিনিসটাকে এবার ফালাই দিই।
একটা নতুন ফোল্ডার নিচ্ছি, এটার নাম দিচ্ছি জেস। আজকে আজকে হচ্ছে তারিখ কত, 19 তারিখ। 5/19/2024। এটা আমি বিএস করে ওপেন করি। বিএস করে ওপেন করে একটা নিয়ম দেখেন, হ্যাঁ, ফোল্ডারটায় উঠলাম, তারপর উপরে যে খালি জায়গায় মাউসটা নিয়ে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল এল দিতে পারি, তাহলে উপরে এই জায়গায় চলে গেল, দেখছেন? এখানে যদি লিখি সিএমডি, তাহলে জিনিসটা কমান্ড প্রম্পটে চালু হওয়ার পর দেখবেন পাথটা ঠিক আছে নাকি, যে ই ড্রাইভে আসিফ ফোল্ডারে কোডম্যান BD7 জিএস আজকের ফোল্ডার ঠিক আছে, তাই না? এমন অবস্থায় এখানে লিখবেন কোড স্পেস ডট, তাহলে এই পার্টিকুলার ফোল্ডারটা, এই যে দেখেন, ভিএস কোডে প্রজেক্ট আকারে ওপেন হয়েছে। তাহলে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড দিলে যে কাজটা হবে, এখানে আপনার সিএমডি দিয়েও একই কাজ করতে পারবেন যদি চান। আচ্ছা, তো এখানে একটা ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছি আমরা আজকে, যেন ফার্স্টে কি শিখবো, ইফ এলস, এটা কন্ডিশন বলো, তাই না? কন্ডিশন ডট জেএস। ইফ এলস খুবই সোজা জিনিস, এটা পিএইচপি তেও পাবেন, পিএইচপি তে আমি ডিটেলস আকারে দেখাবো। এখানে বলে রাখি যে আপনার কন্ডিশন পূর্ণ হলে কাজ করবে, কন্ডিশন পূর্ণ হলে কাজ করবে না। এরকম হইতে পারে আপনার ওয়েবসাইটে যদি কোনো অ্যাডাল্ট পার্সন ঢুকে, তাকে এক ধরনের ওয়েবসাইট দেখাবে, অথবা কোনো শিশু যদি ঢুকে তখন তাকে আরেক ধরনের ওয়েবসাইট দেখাবে, এরকম হইতে পারে। তত অ্যাডভান্স লেভেলে যাই না, আপাতত সিম্পলি বুঝার চেষ্টা করি। প্রথমে দেখি লিখার নিয়মটা কি। লিখার নিয়মটা হচ্ছে প্রথমে লিখবেন ইফ, ইফ বাংলা অর্থ যদি, তাই না? তারপর হচ্ছে প্যারেন্থিসিস দিবেন, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় প্যারেন্থিসিস বলে। চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন প্যারেন্থিসিস, হ্যাঁ, দিলে এই চিহ্নটা আসবে। দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে কি বলে, কার্লি ব্রাসেস। এর মধ্যে আমি কোডিংটা করব। তো এর মধ্যে আমি যে কোনো কাজ করতে পারি। আপাতত আমি কনসোল লগ করি, যে হ্যালো ওয়ার্ল্ড এই টাইপের কিছু দিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ড। এখন যেটা কনসোল লগ করলাম, এটা ইফ এর এখানে যে প্যারেন্থিসিস যেটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা কন্ডিশন বা শর্ত থাকবে। সেই শর্ত যদি পূরণ হয় তাহলে এটা রান হবে, নয়তো রান হবে না। আপাতত আমি খুব সিম্পল একটা শর্ত দিই, যে 2 = 2 হয়। যদি 2 এর মান = 2 হয়, তাহলে তো শর্ত পূরণ হয়েছেই, তাই না? আমি দেখি এটা রান করে কিনা। তো এখানে আমি যদি বলি, ফাইলে কি হিট করবো, নোট স্পেস কন্ডিশন ডট জেএস। এই কাজ যেন মাইক অন করা আছে, বাসার শব্দ আসতেছে। আচ্ছা, এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? আমি ক্লাসে বসলাম। হ্যাঁ, এই আপনার মা কার যেন আর একটু মাইক ঠান্ডা অন পানি করা, দাও একটু আমার। বাসি শব্দ আসতেছে, মিউট অফ করে দিব, মিউট অল করে দিই। তোর খাওয়ার লোকের আগে দাও। আমার পার্টিসিপেট আপাতত চুপ থাকুন, আপাতত আমি কাজ করি, একটু পরে মাইক খুলে দিচ্ছে, হ্যাঁ। তাহলে দেখি হ্যালো ওয়ার্ল্ড আসছে না, হ্যালো ওয়ার্ল্ড ঠিকই আসছে। কিন্তু আমি যদি এখানে এরকম করি যে 2 = 3, তাহলে তো শর্ত পূরণ হয় নাই। তাহলে এটা যদি রান করে দেখি, দেখেন আমার কিচ্ছু আসে নাই নিচে। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, ক্লিয়ার করে এখানে যদি আমি দেই, তাহলে হচ্ছে গিয়ে দেখেন কিচ্ছু আসে নাই, যে নোড স্পেস কন্ডিশন ডট জেএস দিছি, কিচ্ছু আসে না। তো এইখানে বলতে পারেন যে স্যার এটা তো একেবারে দেখলে বোঝা যাচ্ছে, এরকম করতে পারি যে দুইটা ভেরিয়েবল নেই, হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম লেট অথবা কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট মানে মান চেঞ্জ হবে না, এক্স এর মান দিলাম 2, আর একটা ভেরিয়েবল নিলাম কনস্ট্যান্ট ওয়াই, ওয়াই এর মান নিয়ে নিলাম মনে করেন 3। তাহলে সরাসরি না লিখে আপনি চাইলে ভেরিয়েবলের মান দিয়ে দেখতে পারেন যে x = যদি ওয়াই হয়, তাহলে এটা আসবে, নয়তো আসবে না। আমি এই যে আবার ক্লিয়ার করে আবার রান করে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে। আচ্ছা, এলসিফ আছে ওইটার পরে, আগে একটু আপনাদের আনমিউট করি, আপনাদের কোশ্চেন শুনি, হ্যাঁ। এই মিউট করি এখানে।
ও পার্টিসিপেন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, ইয়েস। এবার যে যে কথা বলার বলেন। স্যার এখানে কনস্টে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম 2 আর 3, এক্স থ্রি, ওয়াই হ্যাঁ। কন্ডিশনের ভিতরে মেলে নাই, সেজন্য অ্যান্সার মানে আসে নাই, তাই না প্রথমবার স্যার? আসেনি। এখন এখন যদি বলি যে এক্স ছোট ওয়াই এর থেকে, তাহলে কি কন্ডিশন ফিল আপ হবে না? হ্যাঁ মানে, হ্যাঁ হবে। হ্যাঁ। 2 তাহলে এখানে হ্যালো আবার রান ওয়ার্ল্ড, করে দেখি। এই যে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আসবে। আসছে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে সোজা বাংলা এখানে কন্ডিশন ফিল আপ হইলে এখানে কনসোল লগ আসবে, কন্ডিশন ফিল আপ জি না স্যার, হলে কনসোল লগ আসবে না। জি ঠিক স্যার আছে? বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার দেখেন একটা জিনিস আছে, এলস। এলস মানে হচ্ছে কি, এখানে আমি আরেকটা দিয়ে দিলাম কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড, আর এখানে দিয়ে দিলাম হ্যালো ইউনিভার্স লিখে দিই। ওকে, সেমিকলন। জাভাস্ক্রিপ্টে দিলেও চলে, না দিলেও চলে। পিএইচপি হলে এরর দেয়, পাইথন হলে আবার সেমিকলন দিলে এরর দেয়, কিন্তু জাভাস্ক্রিপ্টে সেমিকলন দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, যাই হোক, এখানে এক্স ছোট ওয়াই এর থেকে, তাহলে কন্ডিশন পূরণ হয়েছে, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আইসে পড়বে। এলস কখন রান হবে? যখন কন্ডিশন পূরণ হবে না। এখানে কন্ডিশনটা কি? আমি বললাম এক্স বড় ওয়াই এর থেকে, কারণ এক্স এর মান 2, ওয়াই এর মান 3, তাহলে এটা কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হলে এই কনসোল লকটা হবে না, তখন রান হবে এই এলস এ গিয়ে। তাহলে আমি এটা ক্লিয়ার করি একটু, যাতে ক্লিয়ার হয়। এই যে এখানে দিলাম নোড স্পেস কন্ডিশন ডট জিএস দিলাম, তাহলে কি আসছে? হ্যালো ইউনিভার্স। এই বানান ভুল দিছি। ওকে, এবার এলসটা কি বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। স্যার রিলসটা হচ্ছে মানে যদি না, মানে উপরেরটা যদি না ঠিক হয় তাহলে নিচেরটা রান করবে, নিচেরটা এরকম। রান হবে এরকম, হ্যাঁ। ওকে স্যার, বুঝতে পারছি। আরেকটা আছে হচ্ছে এলস ইফ। হ্যাঁ, এলস Yes, ইফ। এখানে আমি কনসোল লক করে দিই। এলস ইফ এর মধ্যে কি কনসোল লক করা যায়? মনে করেন দিয়ে দিলাম হ্যালো বাংলাদেশ লিখে দিই। এখানে আমি বললাম হচ্ছে এক্স ছোট ওয়াই। এলস ইফ এ কন্ডিশন দেওয়া যাবে, এলস এ কন্ডিশন দেওয়া যাবে না। এলস ইফ হচ্ছে যদি ইফ রান না হয় তাহলে এলস ইফটা চেক করবে। যদি এলস ইফ রান হয় তাহলে তো রান হয়ে গেল, যদি রান না হয় তারপরে গিয়ে এলস এ যাবে। ঠিক আছে, একটু রান করে দেখাই। স্যার যদি হ্যাঁ, ইলস ইফ রান হয়, তারপরে কি হ্যাঁ। ইলসেরটাও রান হবে? দুইটা রান হবে? না, এলস আর রান হবে না। একটা রান হয়ে ও, গেলে আর রান হবেই না। ও, এখানে ঠিক আছে। কোনটা রান হবে বলতে পারেন? এখানে রান হবে হচ্ছে এক্স এর থেকে 2, হ্যালো ওয়ার্ল্ড। না না না, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড? না। না, না। না না, এই যে এটাই মানে বাংলাদেশ হবে। হ্যালো বাংলাদেশ হবে, তাই না? হ্যাঁ। ওকে, দেখি এবার। হ্যাঁ, হ্যালো বাংলাদেশ আসছে, তাই না? এলস ইফ কিন্তু চাইলে আপনি আরো ইউজ করতে পারেন। এখানে দিলাম এলস স্পেস ইফ লিখে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। এখানে বললাম হচ্ছে হ্যালো ঢাকা, কিন্তু এখানে শর্ত দিয়ে দিলাম, মনে করেন এক্স নট ইকুয়াল টু ওয়াই। এবার খেয়াল করে দেখেন, এইটাও মিলে এইটাও মিলে, কোনটা রান হবে বলেন? নাকি দুইটাই রান হবে বলতে পারেন আনুমানিক অনুমান করে? স্যার মানে এক্স নট ইকুয়াল টু মানে এক্স, এক্স আর ওয়াই সমান ওয়াই না, এটা তো সমান সত্য। না, হ্যাঁ। তাহলে দুইটাই তো এটা হওয়ার তো কথা। সত্য, হ্যাঁ, কিন্তু এই এলস আর এলস এর ধর্ম হচ্ছে একবার যদি একটা রান হয়ে যায়, এরপরে হাজারটা এলসি ফেলস থাক, ও আর দেখবে না। ঠিক আছে, কোডটা ওইখানে শেষ। তাহলে প্রথমটা রান হবে। প্রথমটা রান হবে ওটা, হ্যাঁ। দিলাম, এই যে হ্যালো বাংলাদেশি এসছে। আহ, স্যার আমি যদি চাই যে দুইটাই রান হোক, এরকম কিছু কি হবে? দুইটাই তো সত্য। সুইচ স্টেটমেন্ট আছে না, এটা হবে না। এটা আহ, করতে পারেন যে এলসি যখন এটা রান হবে, এটার ভেতরে আপনি আবার চাইলে আরেকটা ইফ নিতে পারেন, এটার ভিতরে এটা দিয়ে দিতে পারেন, তখন এই এলসিটা দিলেন না। এটা বললেন এক্স সমান সমান 2, হ্যাঁ, এক্স এর মান তো 2, তাহলে হ্যালো ঢাকা আসবে। বুঝতে এই পারছেন? এই যে এলসিফ
এর মধ্যেই আমি আবার আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। মানে ওর ভিতরে দিলে তাহলে দুইটাই আসবে, মানে ওই দুইটাই আসবে, নিচেরটা আর আসবে না, না, ইলসেটটা নিচের আসবে এই না। এলসেফ এ যাবেই না। এ তো প্রথমে এই ব্লকের মধ্যে ঢুকলো, ও এটাকে ব্লক বলে, হ্যাঁ, এই ব্লকের মধ্যে ঢুকলো, ঢুকে এটা কনসোল লক করলো। তারপর সে আবার এই ব্লকের মধ্যে আছে, তখন সে এটাকে চেক করবে যে এটা সত্যি কিনা। সত্যি হলে এটা রান হবে, সত্যি না হলে এটা রান হবে না। এটা সত্যি তো এক্স এর মান 2, তাই না? আপনি যদি এখানে দিয়ে দেন এক্স এর মান 4, তখন কিন্তু এই হ্যালো বাংলাদেশ আসবে, কিন্তু এখানে হ্যালো ঢাকা আসবে না। কারণ কি, হ্যালো ঢাকার যেই ইফ এর মধ্যে আছে ওই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তাহলে ক্লিয়ার, ইফ এলস ইফ এইটুকুই। জি এটা স্যার, কিন্তু আমার চাইলে আপনি আবার ফাংশনের ভেতরেও ইউজ করতে পারেন। ফাংশনের ভেতর ডাটা নিয়ে আপনি চেক করতে পারেন। কিভাবে স্যার একটু দেখাবেন? আচ্ছা, এখানে একটা ফাইল নিয়ে নিই আজকে, ফাংশন ডট জিএস নাম, হ্যাঁ। এখানে একটা ফাংশন দিয়ে দিই, FUNCTON ফাংশন, ফাংশনের নাম দিলাম টেস্ট, তারপর একটা প্যারেন্থেসিস দিলাম, তারপর একটা কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে বললাম টেস্টে দুইটা নাম্বার নাও, হ্যাঁ, একটা হচ্ছে N1, একটা নিলাম কি N2। এখানে বললাম কি বলা যায়, ইফ যদি, হ্যাঁ, N1 মনে করেন এটা নাম্বার কিনা আমি চেক করব। নাম্বার চেক করার জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, পার্স ইন্টিজার, মানে এটাকে ইন্টিজারে রূপান্তরিত করো, হ্যাঁ। N1, আবার এখানে এন্ড অপারেটর ইউজ করলাম, অথবা অর দিয়ে দিই, হ্যাঁ, অর কই অর পার্সেন্টেজ অফ। এটা যদি ফিল আপ না হয়, নট হয়, এটা যদি না হয়, তাহলে রিটার্ন করে দাও কি, রিটার্ন করে দেওয়া হচ্ছে প্লিজ এন্টার এ নাম্বার। ঠিক আছে, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। এলস এ এসে কি রিটার্ন করবে, এলস এর দুইটার যোগফল রিটার্ন করে দাও, হ্যাঁ। তাহলে উপরে এটা হয়তো ঝামেলা মনে করতে পারেন, এটা একটু বলি পার্সেন্টেজার কি করে। ব্রাউজারে নিয়ে একটু দেখাই। এখানে রাইট বাটনে ক্লিক করলাম, ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে একটা অপশন পাবো যেটার নাম হচ্ছে আপনার কনসোল। কনসোলকে অনেকগুলো ইরোর দেখাচ্ছে, ইরোর গুলা তুলে দিই, দেখছেন কোড ব্যান্ড মিডিয়ার ওয়েবসাইটে কত ইরোর। আচ্ছা, যাই হোক, এখানে একটা কাজ করি, কি করা যায়, পার্সেন্টেজার দেখাবো, তাই না? তাহলে একটা ভেরিয়েবল নেই, লেট, মনে করেন নাম দিয়ে দিলাম, ভেরিয়েবলের নাম, নাম্বার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 5 দিলাম, অথবা ইনভার্টেড কমার ভেতরেও আমি 5 দিলাম, সমস্যা নেই। দেন আমি বললাম হচ্ছে গিয়ে পার্স ইন্টেজার, PARSC, পার্সেন্টেজার, এটার ভেতরে আমি কাকে দিয়ে দিলাম, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম নাম্বার, NUM, এটাকে নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পর এখন যদি আমি ইন্টার দিই, তাহলে ও 5 রিটার্ন করছে। ঠিক আছে, 5 রিটার্ন করছে, কোনো সমস্যা নেই, এটাই ও 5 রিটার্ন করছে। কিন্তু দেখেন আমি নামের মধ্যে ভরে দিলাম হচ্ছে গিয়ে, চেঞ্জ করে দিলাম ABC, তাহলে এটা তো নাম্বার না, স্ট্রিং এর মধ্যে দিয়ে দিলাম ABC। এখন আমি বলে দিলাম PARSC, পার্স ইন্টেজার, এইটার ভিতরে বলে দিলাম হচ্ছে গিয়ে আমি নাম্বারটাকে দিয়ে দিলাম NUM। তখন দেখেন ও কিছু রিটার্ন করতে পারতেছে না, ও কি দিছে, নান। নান মানে হচ্ছে এখানে নট আ নাম্বার। নান মানে কি, জাভাস্ক্রিপ্টের ভাষায় নট আ নাম্বার। তাহলে সোজা বাংলায় পার্স ইন্টিজারের ভেতরে আপনি যদি একটা নাম্বার দেন, তাহলে ও ওই নাম্বারটা যদি স্ট্রিং আকারেও থাকে, ওকে নাম্বার বানায় তাকে ফেরত পাঠাবে। কিন্তু আপনি যদি পার্স ইন্টিজারের মধ্যে কোনো স্ট্রিং দিয়ে দেন, তখন ও বলবে যে নট আ নাম্বার, এরকম একটা মেসেজ রিটার্ন করবে। তাহলে নট আ নাম্বার হচ্ছে ফলস। তাহলে এখানে আবার কি চিহ্ন দিছি, এই যে আশ্চর্যবোধক চিহ্ন মানে কি, নট চিহ্ন। তার মানে পার্সেন্টেজার, এই N1 যেটা যাবে, সে যদি এটাকে ইন্টেজার পার্স করতে ব্যর্থ হয়, যে নট চিহ্ন দিছে, অথবা N2টা যদি ব্যর্থ হয়, তাহলে তুমি কি কি দিয়ে দিবা, রিটার্ন করবা
প্লিজ ইন্টার এ নাম্বার, অথবা রিটার্ন করবা কি দুইটার যোগফল। এখন দেখি হয় কিনা। হ্যাঁ, তাহলে আমি ফাংশন টেস্টটাকে কল করি, টেস্টটাকে কল করে দিয়ে দিলাম 1 আর 2। আচ্ছা, এটাই দিয়ে দিলাম মনে করেন। আমি এটাকে রান করি একটু নিচে। রান করবো কিভাবে? মুভ স্পেস ফাংশন ডট জেএস দিলাম, তাই কিচ্ছু আসে না। কারণ হচ্ছে কি আমি রিটার্ন করছি, কনসোল লগ করি নাই। তাহলে এইখানে আমি কনসোল লগ দিয়ে দিই। হ্যাঁ, এখানে কনসোল লগ দিয়ে এই জিনিসটাকে আমি এখানে কাট করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে কনসোল লগের ভিতরে আমি ফাংশনটা কল করেছি, ফাংশনের ভিতরে আমি 1 আর 2 দিছি। তাহলে আমরা জানলাম যে রিটার্ন ইউজ করলে ও জাস্ট মানটা রিটার্ন করে, কোনো কিছু প্রিন্ট করে না। ওকে, তাহলে এইবার আমি দেখি কনসোল লগে কিছু নোড স্পেস ফাংশন ডট জেএস দিয়ে দিলাম। কত আসছে? 3 আসছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা ডুপ্লিকেট করে এখানে একটা নাম্বার দিয়ে দিলাম যে হা হা হা, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তাহলে এটা তো নাম্বার না, একটা দিছি 1 আর একটা দিছি নাম্বার না, তাই না? তাহলে সে কি করবে? তাহলে দেখবেন যে এই ইফ এর মধ্যে যেটা আছে প্লিজ ইন্টার এ নাম্বার, এটা রিটার্ন করে দেবে। দেখি তো, নোড স্পেস ফাংশন ডট জেএস লিখলাম, এবার ইন্টার দেই। প্রথমবার তো রান করছে, দুইটার যোগফল দিয়ে দিচ্ছে 3। দ্বিতীয়বার যখন ফাংশনটা রান করছে তখন কি বলছে? প্লিজ ইন্টার এ নাম্বার। তার মানে একটা পার্ট আছে, জাভাস্ক্রিপ্টও আছে, পিএইচপি তো আছে, যেটাকে বলে ভ্যালিডেশন। যে ইউজার যে ডাটাটা দিয়েছে আপনাকে, বা ইউজার হয়তো তার মোবাইল নাম্বার দিয়েছে বা ইমেল দিয়েছে, সেটা সঠিক কিনা চেক করে রিটার্ন করা। তো ইউজার হয়তো মোবাইল নাম্বার দিয়েছে, আমি এখানে চেক করে দেখলাম যে ইউজার মোবাইল নাম্বারের জায়গায় হা 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 লিখে রাখছে, তখন বলবো কি? প্লিজ ইন্টার এ নাম্বার। ঠিক আছে, তো স্যার, স্ট্রিং টাইপের ডাটা নেবো না। হ্যাঁ বলেন। এই রিটার্নটা মানে কেমন জানি লাগতেছে, বুঝলাম না মানে এই রিটার্ন। আচ্ছা, এই রিটার্নটা প্রচুর ইউজ আছে, তাহলে আমি একটু আলাদা করে বুঝাই। হ্যাঁ, বিশেষ করে পিএইচপি তে প্রচুর ইউজ করবো রিটার্নটা। আপনি যদি এখানে কনসোল লগ লিখে দিতেন তাহলে এই ডাটাটা এইখানে চলে আসতো। অথবা আপনি যে এইচটিএমএল এর সাথে কাজ করতেছেন, এখানে যদি ইনার এইচটিএমএল লিখে ফাইলটা দিয়ে দেন, তাহলে এইচটিএমএল এর ওই জায়গায়, যে জায়গায় আপনি ডাটাটা পুশ করতে চাচ্ছেন, সেই জায়গায় ডাটাটা চলে যাবে। কিন্তু রিটার্ন দিলে কি হবে? এটা কনসোল লগেও আসবে না, এটা এইচটিএমএল ও যাবে না, এটা এর ভেতরে ভেতরেই থাকবে। তাহলে রিটার্ন করলে সেটা যদি আপনি প্রিন্ট করতে চান, তখন সেটা আপনি কনসোল লগের মধ্যে লিখবেন, এই আর কি। কনসোল লগ আর রিটার্ন তফাৎটা দিই। কনসোল লগ দিলে ও সরাসরি এটা কনসোলে দেখাই দিবে, আর রিটার্ন দিলে ও কোথাও দেখাবে না, ও আপনাকে ভেতরে ভেতরে গোপনে গোপনে দিয়ে দিবে। তারপর আপনি সেটা সবার সামনে প্রকাশ্যে আনেন বা ইউজারকে দেখান, সেটা আপনার বিষয়। মনে করেন পুলিশ একটা কেস স্টাডি করতেছে, এখন ভেতরের তথ্য যদি বাইরে চলে যায়, তাহলে হয়তো অনেক কাজে সমস্যা হতে পারে। তখন পুলিশ কি করবে? ভেতরে ভেতরে কাজ করবে। তো রিটার্নের কাজটা কিছুটা সেরকম। আপনি একটা প্রোগ্রাম রান করতেছেন, ভেতরে ভেতরে অনেক কাজ হবে যেটা ইউজারকে আমার দেখানোর কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে আমি কি করে করব? রিটার্ন ব্যবহার করে দেব। হ্যাঁ, যখন একটা ফাইনাল রেজাল্ট পাবো, তখন সেটা আমি কনসোল লগ তো করবো না, এইচটিএমএল এর মধ্যে পুশ করে দেব। এভাবে কাজ করবো। বুঝাইতে স্যার পারছি? স্যার আমরা যে এর আগে ফাংশন হ্যাঁ, করলাম যোগ বিয়োগ, হ্যাঁ, হ্যাঁ। রিটার্নের জায়গায় আমরা যেরকম কল করছি বাইরে n+1 হুম, এরকম দিছে, টু হুম, ওয়ান হুম, হুম। মানে যোগ করে দিছে, কিন্তু এটা ভিতরেই দিলাম তো ইলসের নিচে। হুম। এটা মানে আচ্ছা, কেমন জানি আপনি লাগতেছে। যেরকম একটা ফাংশন নিয়েছিলেন না, ফাংশনের ভিতরে আপনি একটা দিয়েছিলেন কি সাম, তাই না? জি স্যার। সাম দিয়ে এই যে n1 n2 দিছিলেন, ভেতরে ইফ এলস আর দেননি, আমরা ভেতরে সরাসরি কনসোল লক করে দিছি। কেবল প্রথমবার একটু কেমন লাগবেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কনসোল লক করে দিছি কি n1 প্লাস n2। এইটা যদি আমি রান করি, সরাসরি সাম লিখে কিছু একটা পাস করে দিই, তাহলে কিন্তু কাজ করবে। 1,2 দিয়ে দিই, তাহলে কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। কিন্তু এখানে যদি আপনি কনসোল লগের জায়গায় আপনি যদি রিটার্ন দিয়ে দেন, রিটার্ন কিন্তু কোনো কিছু প্রিন্ট করেন, তাহলে আপনি ফাংশনটা কল করলেন, তাহলে কিন্তু এটা নিচে দেখাবে না। কিন্তু ফাংশনটা কল করার পর ওটা একটা রেজাল্ট রিটার্ন করবে, তাই না?
and ওই রিটার্ন করার রেজাল্টটা আপনি দেখাইতে চাচ্ছেন, তখন আপনি ওইখানে কনসোল লগ না লিখে এইখানে দিয়ে দিতে পারেন। কনসোল লগের ভিতরে এই ফাংশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে রিটার্ন করলে আপনাকে বাইরে কনসোল লগ লেখা লাগতেছে যদি ইউজারকে দেখাইতে চান। আর যদি আপনি এখানেই কনসোল লগ দিয়ে দেন তাহলে বাইরে আর কনসোল লগ লেখা লাগবে না। তবে আপনার বলতে পারেন কোনটা তাহলে প্র্যাকটিস করব, রিটার্নটা প্র্যাকটিস করেন। ফাংশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন মানটা রিটার্ন করো। ওই যে আপনাদের মধ্যে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে না, সে দেখবেন যে ওয়ার্ডপ্রেসে কিছু বিল্ট ইন ফাংশন আছে, ওই ফাংশন গুলা কি করে, মানগুলা রিটার্ন করে, পরে সে সেটা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করবে। প্রিন্ট করা মানে বলতে কি বুঝাইছি, বুঝতে পারছেন? প্রিন্ট করা মানে কি বুঝাইছি? মানে দেখানো আর কি। দেখানো আর কি, হ্যাঁ। জি স্যার। স্যার এখানে তো, আমরা যে কনসোল লগ সাম ব্র্যাকেট নিচে হ্যাঁ 1,2 দিয়া, মানে হ্যাঁ এই জিনিসটা আমার একটু মাঝে মাঝে একটু ই লাগে, কনফিউজ হয় যে উপরে যে আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম সাম n1, n2, হ্যাঁ মানে কনসোল লক করাতে চাইলে এই পুরোটুকুই দিতে হবে আমার যে ফাংশনের কন্ডিশনটা, মানে শর্ট প্যারামিটার নাকি? হ্যাঁ। ফাংশন তো এখানে নর্মালি লিখছেনই, ওইটা আমি কনসোল লিখছি। লগের মধ্যে লিখছি, যাতে ও যেটা রিটার্ন করে সেটা ও রেজাল্টটা কনসোল লগে দেখায়। আমি যদি খালি সাম দিই তাহলে কেমন হবে, মানে ওইটাই তো সাম দিলে ও ভেতরে ভেতরে ডাটা রিটার্ন করছে, কিন্তু প্রিন্ট করার কোনো কমেন্ট আপনার এখানে নাই, বা ইউজারকে দেখানোর কিছু আছে এখানে কনসোল লগ লিখছেন, লিখেন নাই, না বা এখানে কনসোল আমি কনসোল মানে লগ লিখে নাই, তাহলে ও কিছু প্রোগ্রাম রান হবে, কিছু দেখাবে না। সোজা বাংলা, আমি বলতে প্রোগ্রাম চাইছি ঠিকই স্যার, রান হবে কিন্তু ও কিছু স্যার দেখাবে না। হ্যাঁ বল। মানে এখানে কনসোল লগ দিব নিচে ঠিক আছে, কিন্তু আমি 1 আর 2 দিতে চাইতেছি না, কারণ সাম তো আমার এই ভেরিয়েবল না, ও তাহলে ইরোড দিবে, এটা ইরোড দিবে, মানে শুধু কারণ আপনি এখানে N1 এর মান দেন নাই, N2 এর মান দেন নাই, সাম দিলেন, ও বলবে ভাই N1 এর মান কত? এটা তো ভেরিয়েবল টাইপের জিনিস, তাই না? মানে এটা এখানে, তো, হ্যাঁ কল হ্যাঁ বলেন। করলাম, মানে হ্যাঁ যখন হ্যাঁ কল কনসোল করলেন। লগ দিব, কনসোল লগে যেখানে যে সাম নিচে আগে যেরকম আছিল হ্যাঁ কনসোল লগ, হ্যাঁ কনসোল হ্যাঁ লগের হ্যাঁ পরে আমি শুধু সামটা রাখতে চাইতেছি। শুধু সাম দিলে ইয়াটা তো দিবেন কোনো না, ভ্যালু নাই। 1 2 দিবেন না, 1 2 না দিবেন না, এরকম কিছু। মানে, হ্যাঁ এরকম মানে শুধুই সাম থাকবে। এরকম, হুম, তখন ও কাকে যোগ করবে, তাই না? কাকে যোগ করবে, এটা দিলে দেখেন আপনার, রান করে দেখাই কোড, দেখেন হ্যাঁ ঠিক আছে। এই যে 9টা নাম্বার আছে এরকম লিখছে। এটা ডিফল্ট ভ্যালু দিয়ে যায় যে নিচের কোনো ডাটা নাই, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম। নিচের কোনো ডাটা নাই তাহলে ডিফল্ট ভ্যালু এন এর কি 3, তাহলে কিন্তু এটা 5 রিটার্ন করবে। দেখেন কত রিটার্ন করছে, 5, কারণ আপনি কিছু পাস করেননি। আর যদি কোনো কিছু পাস করে দেন, মনে করেন 6 দিয়ে দিলেন, 7 দিয়ে দিলেন, তাহলে কিন্তু সে আর ওই 3 2 5 রিটার্ন করবে না। তখন এই 6 গিয়ে N1 এর মধ্যে বসবে, 7 গিয়ে N2 এর মধ্যে বসবে। জি আবার স্যার আপনি বুঝতে চাইলে পারছি। তো এখানে 7 এর মধ্যে তো আপনি চাইলে এরকম ইয়া দিতে পারেন, হা হা হা। তো ওইটা ভ্যালিডেশন করার জন্য আপনি আবার এই যে ইফ এলস এর মতো নিয়ে ভ্যালিডেশন করে দিতে পারেন যে নাম্বার নাকি নাম্বার, নাম্বার হইলে রিটার্ন করো এটা, না হইলে রিটার্ন করো এটা। তাহলে আর এগুলা পার্সেন্ট আবার ইন্টিজার পিএইচপি তে দিয়ে, একই জিনিস রিটার্ন, মানে কি বলে, রিপিট হবে। পিএইচপি তে সেম টাইপের জিনিস আছে। হ্যাঁ বলেন। মানে পার্সেন্ট ইন্টিজার দিয়ে হচ্ছে নাম্বারকে প্রকাশ করা হয়, প্রিন্ট করা হয়। পার্সেন্টেজার, হ্যাঁ পার্সেন্টেজার মানে ইন্টেজারকে পার্স করো, মানে ইন্টেজারের পার্স করা মানে কি, তৈরি করা, যে খোদাই করে দেওয়া নাকি। তো এটাকে ইন্টেজারে কনভার্ট করো। ইন্টেজার মানে কি, কনভার্ট নাম্বার করা 1 2 3, হ্যাঁ নাম্বার। কনভার্ট করা। নর্মালি আপনি যদি এটাও পার্সেন্টেজার, এটা কি স্ট্রিং, তাই না? এখানে লিখলেন জি ওয়ান স্যার। টু থ্রি হ্যাঁ ইনভার্টেড এটা তো কমার স্ট্রিং, ভিতরে যা সেটা স্ট্রিং, কিন্তু এটা যদি পার্সেন্টেজারের মধ্যে দিয়ে দেন ও এটাকে নাম্বার করে দিবে। নাম্বার দেখাবে। হ্যাঁ, এরকম করে দিবে যদি আপনি পার্সেন্টেজারের মধ্যে দেন। কিন্তু আপনি এটার মধ্যে যদি 1 2 3 তে দেন, ABC দিয়ে দেন, তাহলে তো ওইটাকে নাম্বারে কনভার্ট করতে পারতেছেন। তখন ও রিটার্ন করবে নট আ নাম্বার। নট আ নাম্বার হচ্ছে ফলসি টাইপ ডাটা। এই যে নট আগে দেখেন একটা আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছে পার্সেন্টেজারের আগে, তাই না?
সোজা বাংলায় কেন দিছে আশ্চর্যজনক চিহ্ন, যে তুমি এটাকে ইন্টেজারে কনভার্ট করার চেষ্টা কর, যদি তুমি ব্যর্থ হও তার মানে এটা ইন্টেজার না, অথবা n2 যদি ব্যর্থ হয় তার মানে দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বার যদি স্ট্রিং টাইপের ডাটা থাকে তাহলে ও দিবে প্লিজ ইন্টার এ নাম্বার, এলস দুইটা নাম্বার যোগ করে দিবে, এই আর কি। আচ্ছা, এটা বুঝলে ভালো, আবার দেখেন ভিডিও বারবার দেখে নিয়েন। হুম, লুপ করছি তাই না, ইফ এলস করছি, আমাদের দরকার শুধু এখন এই যে এইচটিএমএল এ ঢোকা দরকার। ভাইয়া ফাংশন দিয়ে কি কি করা যায়? অনেক কাজই করা যায়, ফাংশনের মূল কাজ হচ্ছে সবই করা যায় ফাংশন দিয়ে। ফাংশনের মূল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি 10-12 লাইন কোড বারবার ব্যবহার করতেছেন বা আরো বেশি, বা 4-5 লাইন কোড আপনার বারবার ব্যবহার করা হচ্ছে, ওটা আপনার ফাংশন একটা ফাংশনের মধ্যে রেখে দিবেন, তাহলে ফাংশনটা কল করলে ওর ভেতরে যে 3-4-5 লাইন কোড আছে না, ও বারবার রান হয়ে যাবে। এই যে এখানে কিন্তু টেস্ট ফাংশন, যখনই আমার এই যে এখানে টেস্ট আমি লিখে কল করব, তখনই এই যে এই ভেতরে যা যা কোড আছে সব রান হয়ে যাবে। এটাই হচ্ছে ফাংশনের মূল কাজ। একটা জিনিস আরেকবার বলবেন, সেটা হচ্ছে রিটার্নের কাজটা। রিটার্নটা একটু জটিল জটিল মনে হচ্ছে, এগুলো বুঝতে পেরেছি মোটামুটি। রিটার্নটা কনসোল লগ হচ্ছে প্রিন্ট করে দেখায় বা ইউজারকে ব্যবহারকারীকে দেখায় জিনিসটা, রিটার্ন হইলো প্রিন্ট করে না, ভেতরে ভেতরে কাজ করে। এর জন্য এই যে রিটার্ন করা ডাটা যদি আমি ইউজারকে দেখাইতে চাই, এই যে এখানে কনসোল লগ করছি, এই আবার এখন কি এইচটিএমএল এর সাথে দেখাবো, এইচটিএমএল এ ঢুকতে যাচ্ছি, তখন কনসোল লগের জায়গায় আমি কি ইউজ করব, ইনার এইচটিএমএল ইউজ করব, যে এইচটিএমএল এর ভেতরে দেখাও। তো আর রিটার্ন করলে কি হয়, ও কিছু দেখায় না, ভেতরে ভেতরে কাজ করে, পরে আমি ডাটাটা যখন ফাইনাল হবে তখন ইউজারকে দেখাই দেবো। এই হচ্ছে রিটার্নের কাজ। রিটার্ন রিটার্ন এটা হচ্ছে ভিতরে কাজ করে রেখে দেয়, আর ওটাকে হ্যাঁ আগে হ্যাঁ, রিটার্ন বাদে করলে মানে কি ওটা প্রিন্ট গ্লোবালি প্রিন্ট করে না রিটার্ন আর কি, বাইরে প্রিন্ট। রিটার্নটা প্রিন্ট ও করে না। বুঝতে পেরেছে। ও রিটার্ন পরে ওভাবে এটা রেখে দেয়, যেখানে কল করবো সেখানে ব্যবহার হবে, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার হবে। পরে যদি আপনার রিটার্ন করা ডাটা যদি প্রিন্ট করা লাগে, তখন আপনার প্রিন্ট করার জন্য বিভিন্ন ফাংশন আছে, আমরা যেরকম ইউজ করতেছি কনসোল লগ, একটু পরে অন্য জিনিস ইউজ করবো, সেভাবে প্রিন্ট করা মানে কি ফাংশন ইউজারকে দেখে দেখাবে, হ্যাঁ ফাংশনটা কল করলে ওটা রান রান হবে। রান হবে, হ্যাঁ। একটা কথা ছিল ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া একটু একটা প্রশ্ন একটু উপর ওঠান। হ্যাঁ আমি যে ফাংশনটা নিয়েছি, টেস্ট নামে একটা ফাংশন নিয়েছি, এবং হ্যাঁ, এখানে ডাটা দিয়েছে N1 N2, এটাকে কি বলে? প্যারামিটার এটাকে না বলে যখন ডিক্লেয়ার করার সময় যেটা দিচ্ছে এটা প্যারামিটার, আর এই যে দেখেন প্যারামিটার? কল করছি, কল করার সময় পাস করার সময় যেটা দিচ্ছে সেটাকে বলে আর্গুমেন্ট। ওই এটা প্যারামিটার, এটা আর্গুমেন্ট। আর যেটা পাস করতেছি সেটা আর্গুমেন্ট, যেটা ডিফাইন করার সময় দিয়েছে সেটা প্যারামিটার। প্যারামিটার একটা মান রেখেছে এন আমি ওয়ান N2 হচ্ছে প্যারামিটার, আর এই যে 1 2 বা এখানে 1 হা এগুলা দিচ্ছে আর্গুমেন্ট পাস করতেছে। জি জি, বুঝতে পেরেছি, আপনি আগে যান। আহ চলেন, এইচটিএমএল এ অনেকে এইচটিএমএল দেখতে চাইছিলেন, আজকে এইচটিএমএল প্রথমে সিলেক্টর, এই সিলেক্টর করতে গেলে আমার এইচটিএমএল লাগবে, মানে হচ্ছে আমি পার্টিকুলার জিনিস এইচটিএমএল এলিমেন্ট সিলেক্ট করতে চাচ্ছি। অনেক ওয়ে আছে, আমি কয়েকটা পপুলার ওয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো প্রথমে এটার নাম দিয়ে দিই সিলেক্টর, ও সিলেক্টর ডট জিএস হবে না, তো আমার একটা এইচটিএমএল ফাইল লাগবে। একটা ফাইল নিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এখানে আর নিচে আমার এই যে টার্মিনাল টার্মিনাল লাগবে না, হ্যাঁ। এখানে আমি ডিফল্ট কোডটা নিয়ে নিই। এখন একটু যেহেতু এইচটিএমএল আসছে একটু বুঝাই নিই এখানে জাভাস্ক্রিপ্ট কোথায় কোথায় দিতে পারি। অনেকে হেড ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট দেয়, জাভাস্ক্রিপ্ট দেওয়ার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট, এই হেড ট্যাগে দিতে পারেন। আমি হেড ট্যাগে দেওয়াটা পছন্দ করি না, অনেকেই পছন্দ করে না। সবচেয়ে বেটার হয় আমাদের মতে হচ্ছে গিয়ে বডি শেষ হওয়ার আগে আগে, বডি যেখানে শেষ হয়েছে তার ঠিক আগে স্ক্রিপ্ট নামে আপনার ট্যাগ নিয়ে নেবেন। আর এর আগে হয়তো 1000 লাইন কোড থাকতে পারে, H1 একটা থাকলো, H2 থাকলো, প্যারাগ্রাফ, টোটাল ওয়েবসাইট থাকবে।
একদম নিচে বডি শেষ হওয়ার আগে আগে স্ক্রিপ্ট ট্যাগটা দেবেন, এটা বেটার। হ্যাঁ, তো এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আপনি দুই ভাবে কোড করতে পারেন। একটা হচ্ছে সরাসরি এখানে ইন্টার দিয়ে জায়গা করে নিয়ে এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারেন। আর আরেকটা হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে না লিখে আপনি স্ক্রিপ্ট ট্যাগের রাখলেন, হ্যাঁ, এখানে src নামে একটা অ্যাট্রিবিউট নেবেন। এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনি দেখাই দিবেন যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কোথায় আছে। তো মনে করেন আমি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করাই ভালো, তাহলে হচ্ছে এইচটিএমএল ফাইলটা হচ্ছে ফ্রেশ থাকে। এখানে আবার যদি জাভাস্ক্রিপ্ট লাইন লেখেন তাহলে এইচটিএমএল ফাইলে দেখা যাবে অনেক কোড বেড়ে যাবে। কারণ দেখেন আপনার যত সিএসএস বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, পিএইচপি বলেন, প্রত্যেকে এর সাথে কিন্তু কানেকশন আছে এইচটিএমএল ফাইলটা। এইচটিএমএল ফাইলটা যদি ক্লিয়ার থাকে তাহলে নিজেরই কোড করে মানে কি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো যাই হোক, কথা না বাড়ায় এদিকে আসি। এই যে স্ক্রিপ্ট, এখানে সোর্সের মধ্যে আমি ফাইলের পাথ বা ঠিকানাটা নিয়ে নেব। তো এখানে ফাংশন ডট জেএস আছে, কন্ডিশন ডট জেএস আছে। আমি টপিক হচ্ছে এখন সিলেক্টর, এটা নিয়ে নেই। হ্যাঁ, সিলেক্টর ডট জেএস, এটা বড় হাতের আছে, ছোট হাতের দিয়ে দিই। তাহলে এই সিলেক্টর ডট জেএস টা আমি এখানে বলে দেব যে সোর্সের মধ্যে এই ফোল্ডারের ভিতরে সিলেক্টর ডট জেএস কই গেল, সিলেক্টর ডট জেএস। তো এইটা হচ্ছে সিলেক্টর ডট জেএস। এখানে আমি যদি লিঙ্ক করে দিই তাহলে এখানে জাস্ট আমি যে মনে করেন আপাতত আমাদের ওই যে কনসোল লগই দিলাম, কনসোল লগ দিয়ে এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড, এরকম কিছু বলে দিলাম। আর হ্যাঁ বলেন। আর আমরা যে লিঙ্ক করলাম ডট স্ল্যাশ, এই জিনিসটা কি জন্য? এই সোর্স। ডট স্ল্যাশ এর মানে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে। এমনি সরাসরি না দিলেও চলে কিন্তু ভালো হয় না। হ্যাঁ, ডট স্ল্যাশ দেন, এটা বেটার। এটা একটা কোডিং। এটার মানে কি, ডট স্ল্যাশ মানে এই এচটিএমএল ফাইলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারের ভেতর। দেখেন আপনি কিন্তু যদি ডট স্ল্যাশ লিখেন, বিএস কোডই আমাকে সাজেস্ট করতেছে যে এই ডট স্ল্যাশ লেখার পরে এখানে 4টা ফাইল আছে এই ফোল্ডারের ভিতরে, দেখছেন? জি কন্ডিশন স্যার। ডট জেএস, ফাংশন ডট জেএস, ইন্ডেক্স, আর আমরা ইউজ করবো সিলেক্ট। এদিকে ক্লিক করে দিলেই দেখেন চলে আসছে। শুধু তাই না, আপনি যে সিএসএস ফাইল যখন লিঙ্ক করবেন এই ডট স্ল্যাশ ইউজ করেন কিন্তু। হ্যাঁ, ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভেতরে। আর এক ফোল্ডারের উপরে যদি দিতে চান সেটা মানে হচ্ছে ডট ডট স্ল্যাশ। আর শুধু ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভেতরে। আচ্ছা, সিলেক্টরের ভেতরে দেখায় ডট কিভাবে স্ল্যাশ কি সিলেক্ট করবেন। এক হ্যাঁ ফোল্ডার বলেন। উপরে, এক ফোল্ডার হ্যাঁ, উপরে ওটা বুঝতে একবার বলেন। এক ফোল্ডারের উপরে ডট ডট স্ল্যাশ, এই যে টাইপ করে দিলাম, এটা মানে হচ্ছে এক ফোল্ডারের উপরে। আর শুধু ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভেতরে। মানে ডট ডট মানে ফোল্ডারের ভেতরে ফোল্ডার, তার ভেতরে ফোল্ডার, এরকম এরকম কিছু। না, মনে করেন আপনি এখানে একটা ফোল্ডার নিলেন সিএসএস, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিলেন স্টাইল ডট সিএসএস। এখন এই style ডট সিএসএস টা আপনি HTML এর সাথে লিঙ্ক করবেন, তখন ডট স্ল্যাশ ইউজ করবেন। হ্যাঁ, ডট স্ল্যাশ সিএসএস স্টাইল ডট সিএসএস, তাই না? এই আসে না, এখন সাজেস্ট করুন না কেন, কোনো কথা। সিএসএস ফোল্ডারের ভিতরে কোনো ফাইল নেই, আর ফাইলই তো নেই, স্টাইল ডট সিএসএস বাইরে নিচ্ছে, টান দিয়ে নিয়ে যাও। এবার হয়েছে, এর জন্য সাজেস্ট করতেছিল না। ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, তারপর হচ্ছে সিএসএস। সিএসএস এর পরে দেখেন একটা স্ল্যাশ আছে, তার মানে সিএসএস একটা ফোল্ডার। তারপর স্টাইল ডট সিএসএস, এইভাবে লিঙ্ক করে। এখন ডট ডট স্ল্যাশ এর কাজটা দেখাই। মনে করেন আপনার এখানে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, কি নামে ফোল্ডার আছে? ইমেজেস। এই ইমেজেস এর মধ্যে একটা ইমেজ ফাইল আছে। আপনি কোডিং করতেছেন মনে করেন স্টাইল ডট সিএসএস এর। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে বলতে হবে যে এক ফোল্ডার উপরে উঠো, ইমেজ ফোল্ডারের ভেতরে ঢুকো, তারপর হচ্ছে গিয়ে ইমেজটা দাও। তাহলে জি, এখানে বুঝতে মনে পারছি। করেন একটা সিলেক্ট করলাম সিএসএস দিয়ে কিছু একটা সিলেক্ট করে, মনে করেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, ব্যাকগ্রাউন্ড লিখলাম, তারপর কি লেখে ইউআরএল, তাই না? তাহলে দেখেন আমি ঢুকবো কোথায়, এক ফোল্ডার বাইরে বের করবো। তাহলে এটার ভেতরে ইনভার্টেড কমা দিলে বেটার, ডট ডট স্ল্যাশ মানে এক ফোল্ডার উপরে উঠো। দেখেন এক ফোল্ডার উপরে কি কি আছে, সিএসএস ফোল্ডার আছে, ফাংশন জেএস, সবকিছু আছে। ওই যে জি, বুঝতে ইমেজেস পেরেছি। ফোল্ডার পাইছেন, আছে এটা আর ভিতরের কি থেকে এক ফোল্ডার পড়বে আসবে এরকম। উপরে আসবে। হ্যাঁ,
জি এটা জি, বোঝানোর ধন্যবাদ। জন্য এটা করলাম। ঠিক আছে। একটা জিনিস কোডিং এর সময় খেয়াল রাখেন, যখন আপনি ডট ডট স্ল্যাশ ইউজ করবেন, কখনো যাতে আপনার এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা মেইন যে একটা হোম পেজ আছে না, এই ফোল্ডারের উপরে যাতে না যায় কখনো। হ্যাঁ, আপনি মনে করেন এখানে কাজ করতেছেন, উপরে সিএসএস আর একটা ফাইল রাখছেন, তাহলে কিন্তু কাজ করে না ঠিক মতো। একটা মূল যে হোম পেজ আছে সেই ফোল্ডারের উপরে উঠবেন না কখনো। হ্যাঁ, এই যে সিএসএস লিখলেন আপনি ডট ডট স্ল্যাশ, মানে এক ফোল্ডার উপরে, যদি আবার টিক ডট করে ডট দিতাম। স্ল্যাশ দিলে কি হবে? আপনার ইন্ডেক্স ফোল্ডারেরও বাইরে চলে গেলেন, মেইন ফোল্ডারেরও বাইরে চলে গেলেন। এই কাজটা করবেন না। ঠিক আছে। জি ভাই, আচ্ছা। ঠিক আছে, তাহলে এই যে একটু সিলেক্ট করা দেখাই জাভা স্ক্রিপ্টে। প্রথমে দেখাই আমি আইডি দিয়ে সিলেক্ট করি। একটা ডিভ নিলেন, এই ডিভটা যে কোডিং করবো জাভা স্ক্রিপ্টে, তার যে কোনো একটা আইডি লিখে আইডির নাম লিখলাম, মনে করেন মাই আইডি লিখলাম, বা অন্য কিছু লিখতে পারি। এখানে একটা ডিভ যেটার আইডির নাম কি মাই আইডি, এই আইডিটা আমি কি করতে পারি, জাভা স্ক্রিপ্ট দিয়ে সিলেক্ট করবো, তাই না? জাভা স্ক্রিপ্টে সিলেক্ট করার নিয়ম হচ্ছে ডকুমেন্ট, আচ্ছা কনসোল লগ দেখাইনি, আচ্ছা যাই হোক সমস্যা নেই, কনসোল লগ থাকলো ওর মতো, ওইটা থাকলো। দেখেন সিলেক্ট করি কিভাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে এটার ভিতরে ইনভার্টেড কমা দিয়ে আইডির নাম যদি দিয়ে দিই, তাহলে এই আইডিটা আমার সিলেক্ট হয়ে গেল। জাস্ট এটার ভেতরে ডট লিখে ইনার এসটিএমএল যদি দিই, তাহলে ওই আইডির ভেতরে ঢুকলাম, ঢুকে মনে করেন হ্যালো বাংলাদেশ লিখে দিলাম। তার মানে বোঝার চেষ্টা করেন, এই যে কার্সরটা যেখানে রাখলাম বা যতখানি সিলেক্ট করলাম, এইটুকুই হচ্ছে আমার সিলেক্টর, যে আমি ওই ডিভটাকে সিলেক্ট করতেছি। কোন ডিভটা? যার আইডি হচ্ছে মাই আইডি। তাহলে এই মাই আইডি ডিভের মাঝখানে দেখেন কিছু লিখা নাই, কিন্তু আমি যদি এখানে ইয়া লিখি, এই যে ইনার এস্টিমেল লিখি, তার মানে ওর মাঝখানে আমি কিছু লিখতে চাচ্ছি। কি লিখলাম? হ্যালো বাংলাদেশ। আচ্ছা, যে বিএস কোড এক্সটেনশন থাকে লাইভ সার্ভার, গো লাইভ দিলে লাইভ সার্ভার ওপেন হয়ে যায়। দেখি আমার ওয়েবসাইটটা দেখেন, এই যে হ্যালো বাংলাদেশ লেখা আসছে। জি, আসছে। আর যদি এটা রাইট বাটন তার ক্লিক মানে করে আপনি ইনস্পেক্টে যান, এই যে কনসোল লগে দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। জি, আসছে, এটা কনসোল লাগে। এবার কারো ভাই, কোনো কোশ্চেন কনসোল আছে লাগে বলবেন? দেখান, শুনুন, হ্যাঁ। কনসোল লাগে দেখতে খুব ভালো সুবিধা হয়, মানে ইজি মনে হচ্ছে এই যে রাইট ব্রাউজারে বাটন কনসোল। ক্লিক করে ব্রাউজার না, এখন তো এখানে কাজ করতে হবে, আমরা তো ওই টপিকে চলে আসছি। স্যার আমাদের তো এই বুঝছেন? এক্সটেনশন গুলো দেখানো হয় নাই, যে এগুলো এক্সটেনশন আমরা ইনস্টল করব, সেগুলো তো আমাদের পিএইচপি তে দেখাই দিব না, জাভা স্ক্রিপ্ট যা করছি লাগবে না। ও, আর এটা বুঝলাম না, মানে গেট এলিমেন্ট ইনার সেকশন। আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডিটা দেখাই দিই আবার, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ডিভ দেখতে পাচ্ছেন, একটা ডিভ, তাই না? এখানে জি আইডির জি নাম স্যার, কি? মাই আইডি। আইডির নাম হচ্ছে মাই আইডি। তো এই আইডির নাম ধরে আমি ওকে সিলেক্ট করব। এখানে কি লিখেছি? ডকুমেন্ট। ডকুমেন্ট বলতে বোঝায় হচ্ছে কি এই পুরো এইচটিএমএলটাকে। ওকে, ডট মানে ডকুমেন্টের ভেতরে ঢুকো। তারপর জি একটা স্যার। এলিমেন্ট, এলিমেন্ট চার ধরনের এলিমেন্ট হয়, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। ওয়েবসাইট নর্মালি চার ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি। তো বললো যে একটা এলিমেন্ট নাও, গেট মানে কি নাও, কাকে? একটা এলিমেন্ট। কিভাবে? বাই আইডি, আইডি ধরে একটা এলিমেন্টকে সিলেক্ট করো। কাকে? যার আইডি হচ্ছে মাই আইডি। তাহলে এইচটিএমএল এ আসেন, এখানে মাই আইডি যে ডিভটা, এইটাকে ও সিলেক্ট করছে। করার পর ডট, তার মানে ওর ভেতরে ঢুকো, ঢুকে ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল মানে কি? এইচটিএমএল ট্যাগের ভিতরে, যে এখানে একটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা শুরু, একটা শেষ। এই যে মাঝখানে যে খালি জায়গাটা, বা এখানে আপনি যা ইচ্ছা তাই লিখেন, যা ইচ্ছা তাই লিখেন, এইটা হচ্ছে কি খালি জায়গাটা। এই জায়গাটায় আপনি হচ্ছে গিয়ে যা ইচ্ছা তাই লিখেন না কেন, ও আউটপুটে এই হ্যালো বাংলাদেশি দিবে। কারণ কি? আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে বলছি ওর এইচটিএমএল এর ভেতরে যাই থাকুক না কেন, চেঞ্জ করে যে সমান সমান দিয়ে কি লিখে দিছি? হ্যালো বাংলাদেশ। অথবা আপনি লিখে দিলেন হ্যালো ঢাকা, সমস্যা নাই, সেভ দিলাম। এই দেখেন হ্যালো বাংলাদেশ চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? হ্যালো ঢাকা। আর স্যার আমরা যে উপরে যে কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড দেখলাম, ওইটা শো করলো না কেন? এটা হচ্ছে এই জায়গাটায় শো করেন, ওটা ডেভেলপাররা দেখে তো। এটা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে গিয়ে যে কনসোল আছে না, এই কনসোলে গিয়ে দেখতে হবে। হ্যালো দেখা যাচ্ছে?
হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু কনসোল মানে হচ্ছে কনসোল লাগে। দুইটার পার্থক্য কি, মানে ওটা তো দরকার নাই। এরকম কি কাজ হয় মানে ওয়েবসাইটে যে ডেভেলপার এগুলো, কনসোল লকটা শুধু আপনার জন্য, এটা যে ব্যবহারকারী তার জন্য না। মানে আমার আপনি দেখার হয়তো জন্য, কোনো, টেস্ট করার জন্য? আপনার দেখার জন্য, হ্যাঁ টেস্ট করার জন্য, ডেভেলপার টুলস এটা, ও ডেভেলপারদের জন্য, টেস্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট, আর কিছু না। ইউজারকে দেখাবেন এই আইডি ধরেই, ইউজারকে তাহলে ইনার এইচটিএমএল এভাবে এইভাবে দেখাবেন। সবকিছু কি এভাবে ইনার ইনার এইভাবে নাকি? হ্যাঁ, আরো ওয়ে আছে, একটু দেখাই। মনে করেন ক্লাস ধরে দিতে চাচ্ছেন, হ্যাঁ, মনে জি করেন স্যার। ডট লিখলেন, আহ ঢাকা লিখলাম, রেখে এখন হচ্ছে এখানে ক্লাসের নাম কি, ঢাকা। তাহলে এখানে জাভাস্ক্রিপ্টে আসি, এটা কিভাবে সিলেক্ট করব দেখি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে এখানে ইনভার্টেড কমার ভিতরে আপনাকে দিতে হবে কি, ক্লাস নেমের নামটা ঢাকা। তারপর না একটা জিনিস এখানে করতে হবে, একটা জিনিস মনোযোগ দেন। আইডি কিন্তু একটা পেজে একটাই হয়, কিন্তু ক্লাস কিন্তু একটা পেজে অনেকগুলা থাকে নিয়ম অনুযায়ী। আর জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা খুব ভালো করে জানে যে ক্লাস একটা না 100টাও থাকতে পারে। এর জন্য জাভাস্ক্রিপ্টে যখন আপনি লিখবেন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ও জিনিসটাকে অ্যারের মতো মনে করবে, অ্যারে বা কালেকশন, অনেকগুলা জিনিস। তখন এটা পাশে যে অ্যারের চেয়ে অপারেটর, থার্ড অপারেটর, এটা দিতে হবে, দিয়ে বলে দিতে হবে কত নাম্বার ঢাকা। কারণ হচ্ছে আপনি যে ঢাকা নামে একটা ডিভ দিচ্ছেন না, আরো 10টা লিগালি নিতে পারেন ঢাকা নামে ডিভ, কোনো সমস্যা নেই। সব করে দিবে ক্লাসের নাম ঢাকা, কোনো সমস্যা নেই, নিয়ম অনুযায়ী নিতে পারেন আপনি। তো ওকে বলে দিতে হবে যে কত নাম্বার ঢাকা, আমার ঢাকাটা প্রথম, তাহলে এটা 0 দিয়ে শুরু। এইটুকু হচ্ছে আইডি আর এটার মধ্যে একটু তফাৎ, বাকি সব সেম। এখানে ইনার এস্টিমেল দিয়ে এখানে হ্যালো বাংলাদেশ লিখে দেন। তাহলে দেখেন প্রথমে আসছে হ্যালো ঢাকা, পরে কি আসছে, হ্যালো বাংলাদেশ। প্রথমটা আইডি দিয়ে সিলেক্ট করছি, পরেরটা ক্লাস দিয়ে সিলেক্ট করছি। তাহলে কি হবে, আপনি যদি আরেকটা ঢাকা নামে ডিভ নেন, ওইটাই কিন্তু আসবে না, দেখেন এটাই আসে নাই। তখন আমার এখানে আবার কি বলে দিতে হবে, ওইখানে যদি অন্য কিছু দিতে চাই, তাহলে এখানে বলে দিতে হবে ঢাকা নাম্বার কত, 1। সেইটার ভেতরে লিখে দিলাম হ্যালো ইউনিভার্স। তখন যদি আউটপুটে যায়, এই যে এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ঢাকা ডিভ, যেটা নাম্বার কত, 0, ইন্ডেক্স নাম্বার 0। এটা হচ্ছে, এইটাও ঢাকা নামের ডিভ, কিন্তু এটা ইন্ডেক্স নাম্বার 1। এইভাবে সিলেক্ট করে আমি দিতে পারি। তাহলে দুইটা সিলেক্টর শিখলেন, হ্যাঁ, একটা হচ্ছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আর এটা হচ্ছে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ঠিক আছে? জি স্যার, খুব সুন্দরভাবে বুঝলাম, থ্যাংক ইউ। আচ্ছা, আরো আছে, শেষ না। মাঝে মাঝে অনেকে দেখবেন এই স্টাইলে সিলেক্ট করে, হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ বুঝছেন অনেক বড়, হয়তো অনেক ভাবে একই কাজ বিভিন্ন ভাবে ঘুরাই করা যায়। তো এইভাবে অনেকে করে, একটু দেখে নেন। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি এখানে এই কোয়ারি সিলেক্টর দিয়ে আইডিও সিলেক্ট করতে পারেন, আবার ক্লাসও সিলেক্ট করতে পারেন। আইডি হলে হ্যাশ দিবেন, ক্লাস হলে ডট দিবেন। তো ইনার এইচটিএমএল এ হ্যালো ঢাকা দিয়ে দিলাম। তার মানে কি, কোয়ারি সিলেক্টর দিয়ে আমি আইডি ক্লাস দুটাই সিলেক্ট করতে পারি। তো আইডি হলে হ্যাশ দিতে হবে। দেখেন গেট এলিমেন্ট বাই আইডির ভেতরে কিন্তু আমি হ্যাশ দিই নাই, দিয়েছি, দিলাম, কিন্তু কোয়ারি সিলেক্টরের ভিতরে আমি আবার ঠিকই হ্যাশ দিয়েছি। এখন যদি দেখেন যে হ্যালো ঢাকা আসছে। আবার দেখেন আমি ক্লাসও সিলেক্ট করলাম যে ক্লাসের নাম কি ঢাকা, যেহেতু এটা ক্লাস, এটার আগে হ্যাশ হবে না, এটার আগে হবে কি, ডট। এটার ভিতরে লিখলাম হ্যালো বাংলাদেশ। স্যার তাহলে কোয়েরি দেখেন বলতে, এটা কিন্তু কাজ। কোয়েরি হ্যাঁ বলতে বলেন। কি বোঝাইছে কোয়েরি? কোয়ারি সিলেক্টর বলতে আপনার গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে তো আইডি বোঝায়, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে তো আপনি ক্লাস নেম বুঝতেছেন, আর কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি আইডিও বুঝতেছেন, ক্লাস নেমও বুঝতেছেন। দুইটাই, দুইটাই ইন্ডিকেট করতেছে কোয়ারি সিলেক্টর। মানে দুইটার মধ্যে পার্থক্য দেখতেছি যে হ্যাশ নিয়ে এসেছি আইডির ক্ষেত্রে, আর এটা আর হলো ক্লাসের ক্লাসের ক্ষেত্রে ডট। ডট। আর না দিলে তো কিন্তু মনে হয় এখানে হবে না। আবার, না ডট না দিলে হবে না, কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ডট যদি দেন, তাহলে হচ্ছে গিয়ে এটা প্রথমটা সিলেক্ট করে, দ্বিতীয় ক্লাস সিলেক্ট করে না। এখন আপনি চাচ্ছেন যে না সবগুলা ক্লাস সিলেক্ট করবেন,
তখন আবার এইভাবে লিখতে হয়, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। এখানে শুধু কোয়ারি সিলেক্টর না, এখানে কি কোয়ারি সিলেক্টর অল। কোয়ারি সিলেক্টর অল দিলে তখন এটা যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম যেটা আছে না, ওইটার মতো অ্যাটাচুয়েট করে। কিন্তু এখানে ইয়াটা দিতে হবে, ওই যে ডট দিতে হবে, ডট দিয়ে ঢাকা দিয়ে ওই যে তারপর 0 দিতে পারেন, 1 দিতে পারেন। আপাতত 0টা তো ওইটা দিয়ে পাই গেছে, তাই না? আমি এখানে 1 দিয়ে দিলাম, আমি ইউনিভার্স দিয়ে দিলাম, কাজ করছে। স্যার তাহলে এখানে ওয়াল কোয়ারি বলতে সিলেক্টর কোয়ারি পারেন, সিলেক্টর ওয়াল বলতে মানে অনেকটি যদি আমার ক্লাস থাকে, হ্যাঁ সবগুলা তাই না? নিয়ে নেব। তাহলে সবগুলো, তাহলে তো আমার এই যে এখানে থার্ড ব্র্যাকেট অ্যারে ওয়ান দেওয়ার তো দরকার নাই, তাহলে সবগুলো হয়ে গেল। না না, সবগুলা নিলে তার মধ্যে কোনটাই আপনি হ্যালো ও ইউনিভার্স দিবেন, মার্ক সবগুলা করে, তো দিতে পারবেন না। হ্যাঁ, মার্ক করে সিলেক্ট করে ওটা দিয়ে দাও। ঠিক আছে এই স্যার বুঝছি। হচ্ছে সিলেক্টর। এই কয়টাই সিলেক্টর আমি ইউজ করি, এর বাইরে আমার লাগে নাই আজ পর্যন্ত। প্রজেক্টে এই চারটাই আনা হম, আমি এই যে কোয়ারি তিন- সিলেক্টর দিয়ে চালাই দিই। মাঝে মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করি, ক্লাস নেম ইউজ করি না খুব একটা। কোয়ারি সিলেক্টর দিয়ে চালাই দিই, ক্লাস নেম। আচ্ছা আসেন সামনে বাড়ি। ইভেন্ট আছে, হ্যাঁ। ইভেন্ট যদি ইউজ করি, দেখেন ইভেন্ট খুব সোজা। যে মাউস দিয়ে একটা ক্লিক করছেন সেটা একটা ইভেন্ট, মাউস উপরে নিছেন সেটা আরেকটা ইভেন্ট। ঠিক আছে, মনে করেন এখানে একটা ডিভ আছে, হ্যাঁ। এইখানে আমি বললাম এই ডিভটা ঢাকা ডিভটার উপর যদি ক্লিক করে তাহলে কিছু একটা হবে, হ্যাঁ। অথবা মাই আইডি প্রথম ডিভটায় ক্লিক করবে, তাহলে এখানে বললাম অন ক্লিক। ইভেন্ট অনেকগুলো আছে, আমি যেগুলো বেশি ইউজ হয় সেগুলো দেখাই। অন ক্লিক যদি ক্লিক করা হয় তাহলে এইটার আমি জিনিসটা চেঞ্জ করে দেবো, হ্যাঁ। অথবা একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনের নামটা আমি চেঞ্জ করে দিতে পারি। ইনার এসটিএমএল দিয়ে দিলাম, ইনার এসটিএমএল ভাই কেমন। যা ইচ্ছা তাইলে ইনার এসটিএমএল দিয়ে দিলাম। টেক্সট চেঞ্জ এইভাবে হলে হবে। বুঝি, এটা হচ্ছে আমার আউটপুট, ক্লিক করলাম, হ্যাঁ এই যে টেক্সট চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো অনেকে এইভাবে লিখে, সেটা বেটার হয় দিস ডট ইনার এসটিএমএল। তার মানে দিস বলতে এইটাকে বোঝায়, এইটার এইচটিএমএল এর ভিতরে টেক্সট চেঞ্জ এই লেখাটা হবে। তাহলে এটা কখন হবে? যখন ক্লিক করা হবে। আবার দেখেন আমি এটা রিলোড দিই পেজটা, এখানে কি লেখা আছে? হ্যালো ঢাকা। এইটার উপর যদি আমি ক্লিক করি তাহলে কি লেখা হয়ে গেছে? টেক্সট চেঞ্জ। আবার মনে করেন আমি এটার উপর দিয়ে মাউস সরাবো, এইরকম ইভেন্ট আছে, তাহলে দিয়ে দিলাম অন মাউস আউট। তাহলে ইউজার যাই করবে না কেন সেটাই কি একটা ইভেন্ট বা অনুষ্ঠান। যে ইউজার ক্লিক করছে, ইউজার মাউস উপরে নিছে, এখন হচ্ছে ইউজার মাউস আউট করবে, তখন এই যে আগেরটাই দিয়ে দিই, যা ইচ্ছা তাই লেখা। বা এখানে কি লেখা ছিল? জাভাস্ক্রিপ্ট একটা লেখা ছিল, হ্যালো ঢাকা ছিল, তাই না? তাহলে এটার উপর দিয়ে মাউস হয়ে গেলে ডেস ডট inner html is equal to hello ঢাকা। তাহলে এটা যদি দেই তাহলে দেখেন হ্যালো ঢাকা আসছে। এটার উপর আমি ক্লিক করলাম, কি আসছে? টেক্সট চেঞ্জ। আবার মাউস আউট করলাম, হ্যালো ঢাকা হয়ে গেছে। আবার উপরে উঠে ক্লিক করলাম, আবার মাউস আউট করলাম। তাহলে এখানে দুইটা কাজ করছি। যদি ক্লিক করে তাহলে টেক্সট চেঞ্জ হয়ে যাবে, যদি মাউস আউট হয়ে যায় তাহলে হ্যালো ঢাকা হয়ে যাবে। স্যার এই হ্যালো ঢাকা পাইতেছে নিচ থেকে, ক্লাস নিচ থেকে নাকি প্রথমে যে এক্সটার্নাল? যা ইচ্ছা তাই লেখেন, এটা তো দেখাচ্ছে না। কারণ কি? আপনি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করে দিচ্ছেন। তারপর আবার এই যে এখানে লিনার এইচটিএমএল ইভেন্ট বোঝানোর জন্য এই কাজটা করছি, যে কি যদি এটার উপর ক্লিক করে তাহলে টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এটার উপর ক্লিক করার পরে আপনি যদি মাউস সরায় ফেলেন তাহলে কি হয়ে যাবে? হ্যালো ঢাকা আগের যে টেক্সটটা সেটা চলে আসবে। বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টে আমি হ্যালো ঢাকা করে দিচ্ছি, ক্লিক করলাম, টেক্সট চেঞ্জ, আউট করলাম, হ্যালো ঢাকা। হ্যাঁ বলেন, কি বলতে নিছিলেন? এটাই নাকি? তাই এটাই মানে
আমি বলতে চাইতেছি যে টেক্সট চেঞ্জ হুম। ইনার এইচটিএমএল এই চেঞ্জটা মানে অন্য জায়গা থেকে অন্য কিছু পাই মানে এইভাবে। এক্সচেঞ্জ না লিখে অন্য কিছু করা যায়। ধরেন যে মানে এখান থেকে না পায় মানে ইনপুটটা অন্য জায়গা থেকে নিয়ে আউটপুট দেখায় মানে এরকম কিছু যাইতেছে। আচ্ছা আচ্ছা। মানে না, ওখানে যে এটা তো দেওয়া আমি আছে টেক্সট। স্ট্যাটিক করে দিছি, আমি টেক্সট চেঞ্জ করে দিছি। আপনি চাচ্ছেন হয়তো এখানে একটা ফর্ম থাকবে, সেখানে দিলে সেটা চলে আসবে, তাই তো? হ্যাঁ এরকম কিছু। এরকম কিছু হইলে আলাদা কোডিং করা লাগবে, আলাদা তাহলে কোডিং করা অত লাগবে, ফর্ম নিয়ে ডাটা নেওয়া লাগবে। খুব জটিল হলে হয় আজকে। জট না, জটিল তো আছে, ওই পর্যন্ত আগাই নেই। তাও আপনার ইচ্ছা একটু পূরণ করে দেখাই, হ্যাঁ। একটা ফর্ম নিতে হবে, ফর্ম নিয়ে একটা ধরেন ইনপুট যে নিতে হবে। হ্যাঁ ওখানে চাপ দিলে আমাকে অন্য কিছু দেখাইলো আর কি। আইডি নিলাম, আইডি নিয়ে বললাম হচ্ছে গিয়ে, এখানে বললাম ইউজার ইনপুট। আর একটা বাটন নিলাম, বাটন নিয়ে বললাম হচ্ছে গিয়ে শো টেক্সট, এরকম কিছু একটা দিলাম, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার এটা। তাহলে ইউজার এখানে কিছু লিখবে, লিখে শো টেক্সটে দিবে, নিচে চেঞ্জ হয়ে যাবে, এটা কিছু করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে এইখানে যদি করতে চান, এখানে একটা ইভেন্ট নিয়ে নেন, অন সাবমিট। অন সাবমিটে আমি এইখানে অনেক কোড হয়ে যাবে, এর জন্য এইখানে না লিখে আমি একটা ফাংশন তৈরি করে ফেলতে চাচ্ছি, যে এটার নাম দিয়ে দিলাম ফর্ম সাবমিট। এটা কি একটা ফাংশন? তো এই ফর্ম সাবমিট ফাংশনটা আবার তৈরি করা না, এটা আবার তৈরি করতে হবে। তাহলে কোথায় তৈরি করব? জাভাস্ক্রিপ্ট ফাইলে আইসে বলে একটা ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে ফর্ম সাবমিট। নিয়ে এই ফাংশনটা, ওইগুলা এখন বুঝবেন একটু সময় লাগবে। একটা ইভেন্ট প্যারামিটার ধরবো, হ্যাঁ, যে টোটাল কাহিনীটা এর মধ্যে ধরতেছে। আপনি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম। তাহলে ফর্ম যখন সাবমিট হবে, যা হবে সবই এর মধ্যে ধরতেছি। ধরে বললাম ডট প্রিভেন্ট ডিফল্ট, এই সাজেস্ট করেন এখানে প্রিভেন্ট ডিফল্ট। এটা কোড লাগবে না। দেখেন প্রিভেন্ট ডিফল্ট দিলে আগে আমি দেখবো যে ফর্মটা সাবমিট হওয়া বন্ধ হচ্ছে কিনা। না, হয়নি। আপনি কি রিটার্ন দিয়ে দিতে হবে? হয় নাই। ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট ছাড়া দিই। দেখেন কিভাবে বুঝছি হয় না, এই যে এখানে বাড়ি খাইতেছে। ডট প্রিভেন্ট ডিফল্ট, এই কোডের কাজ হচ্ছে গিয়ে ফর্মটা সাবমিট হলে জিনিসটা বন্ধ করে দেওয়া, হ্যাঁ। স্যার থাক না এই ঝামেলা মানে আর মাথার মধ্যে জাম পেয়ে যাবো। আমার ছোট কাজ পরে ছিল, সব আমার মিটাই সাবমিটটা এখন থাক। বন্ধ বন্ধ কেন হচ্ছে? আহ, সে একটা কোড। ফর্ম সাবমিট অ্যাকসেপ্ট, অন সাবমিট বানান কি ভুল দিছিলাম? ফর্ম বানান তো ঠিকই আছে। সাবমিট ফর্ম ইজ MIT ঠিকই তো আছে স্যার। হুম, স্যার ফর্ম এগুলো আপনি শিখতে সাবমিট। কতদিন লাগছে, কত বছর বা কয় মাস? হ্যাঁ, আমি 2014 থেকে কাজ করি। আপনি শিখতে কত 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 মাস লাগছে? এইটা না, ওই যে আপনারা যে ফ্রিল্যান্সিং করেন না টুকটাক, আমরা এরকম হ্যাঁ টুকটাক করতে 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 শিখছি। আর শিখার কি শেষ আছে বলেন? সেটাই তো দেখতেছি প্রিভেন্ট মাথায় তো নষ্ট ডিফল্ট, হয়ে যাবে আমি দেখতেছি। এটা কাজ করে না কেন? এত সিম্পল কোড, আর সেভ দেই নাই, দেখছেন? আল্লাহ, আরে
না, তাও তো কাজ করে না। Form submitted function c dot prevent destroy book f1 from action. স্যার আইডিটা কি ইউজার ইনপুটই হবে, এখন অন্য কিছু দেওয়া যায় না আইডি? আইডিটা অন্য কিছু দেওয়া যায়, সমস্যা নেই। ও আচ্ছা, এই ফর্মটা বাদই দেন, হ্যাঁ, ফর্মটা সাবমিট বন্ধ করা হ্যাঁ যায় আজকে বাদ দেন। না, কোডিং করতেছি, ফর্ম ছাড়া করতেছি, হ্যাঁ। তো জি স্যার। এইখানে বলেছে এই ফাংশনে যদি ক্লিক করা হয়, যদি ক্লিক করা হয় তাহলে এই বাটনটা ক্লিক করলে এই ফাংশনটা রান হবে, তাহলে ই ডট প্রিভেন্ট ডিফল্টও লাগবে না, হ্যাঁ, সহজে করতেছে আর কি। তাহলে এই অন ক্লিকে এই ফাংশনটা কল করবে। কল করলে কি হবে, এই যে ইউজার ইনপুট এইটা আমি নিয়ে আসবো কোথায়, এই ফাংশনের ভিতরে। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এর নাম দিয়ে বললাম কি এই হচ্ছে ইউজার ইনপুট। এইটার ভিতরে কি বললাম, এটা একটা ভ্যালু আছে, মানে ইউজার যেটা লিখে সেটাকে কি বলে, ভ্যালু। তো এই ভ্যালুটা আমি কি করব, আরেকটার ভিতরে বসাই দেবো, কার মধ্যে, এটার মধ্যে বসাবো, আপনি যেটা বললেন, ঠিক আছে। দেখি হয় কিনা। এখানে আমি কিছু একটা লিখতেছি যে টেস্টিং, চলেন দেখি শো টেক্সটে দিতেছি, চেঞ্জ হয়ে গেছে টেস্টিং, তারপর আউট করলাম, আবার হ্যালো টাকা হয়ে গেছে। টেস্টিং, টেস্টিং দুইবার লিখে দিলাম, ঠিক আছে। শো টেক্সটে দিলাম, চেঞ্জ হয়েছে ওই জায়গায়, টেস্টিং জি টেস্টিং। স্যার, জি স্যার, ঠিক আছে। তারপর আমার মাউস উপরে নিয়ে একটা ক্লিক করলেন, ঠিক আছে টেক্সট এসছে, আউট করলাম, এটা চলে আসছে। আমি চাইছিলাম ফর্ম রেখে ফর্মেটটা বন্ধ করতে, যাই হোক কোনো একটা সমস্যা হয়েছে হয়তো, যাই এটা ফর্মটা খুলে দিলাম, হ্যাঁ, ব্যাটারি মতো। তো এটা করার মূল স্যার। উদ্দেশ্য ছিল না, দেখি আগে আর একটু আগে দেখি আজকে কি কি আছে। স্যার এই ডম প্রোগ্রামিং ম্যানিপুলেশন দিয়ে, বলেন। স্যার কোড দিয়ে ওয়েবসাইট বানালে রেসপন্সিভ করা খুবই কঠিন না? না, বুটস্ট্র্যাপ দিলে তো রেসপন্সিভ হয়ে যায়। বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ আমি জানি মোটামুটি, কিন্তু মনে করেন যে আমি তো সবকিছু প্রোগ্রামিং দিয়ে করলাম, বুটস্ট্র্যাপের কিভাবে কানেক্ট করবো? বুটস্ট্র্যাপে, জি স্যার। বুটস্ট্র্যাপে আপনি যেখানে লিঙ্ক করে দিবেন কাজ শেষ, ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইলে। আচ্ছা, ওগুলো নেক্সটে বোঝানো যাবে না এখন। না না না, সমস্যা নেই, এই যে দেখেন বুটস্ট্র্যাপ লিঙ্ক, অবশ্য মুখস্থ নাই কিন্তু দেখেন, এআই আছে তো, ওই দিয়ে দিলাম, হয়ে গেছে। এর একটা সিডিএন বলে, হ্যাঁ, এই বুটস্ট্র্যাপ 4.5 লিঙ্ক করছে, বুটস্ট্র্যাপ 5 লিঙ্ক দিয়ে দিও, হ্যাঁ। এটা দিলে কি মানে অটো একবার রেসপন্সিভ হয়ে যাবে নাকি কাজ করা লাগবে? না, বুটস্ট্র্যাপ পারেন। না, আমি জানি যে বুটস্ট্র্যাপ আছে, কালার টালার বলে আছে, মানে একটা ফ্রেমওয়ার্কের মতো। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস আছে না, ওগুলা কল করে করে কাজ করতে হবে। ও, আচ্ছা, আজকে তাহলে এই যে ডম ম্যানিপুলেশন হয়ে গেছে, প্রায় শেষ, খালি এইটুকু দেখলেই হয়, সেল কমিশন কাউন্টার প্রজেক্ট। যে সেল স্যার কমিশন ডম আপনি 10, শেষ? ডম হচ্ছে কি ডকুমেন্ট অবজেক্ট মডিউল। আমরা যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখছি না, ওটাই ডম, ডকুমেন্ট অবজেক্ট ও, এটাই মডিউল, ডম। হ্যাঁ, এটাই ডম, ডকুমেন্ট অবজেক্ট মডিউল। তাহলে এই যে ডকুমেন্টের ভেতরে ঢুকে কোয়েরি সিলেক্টর নিতে পারি, ডকুমেন্টের ভেতরে ঢুকে গেট এলিমেন্ট বাই আইডি নিতে পারি, এগুলো হচ্ছে ডম ম্যানিপুলেশন। আবার এই যে আমি হ্যাঁ আচ্ছা ডকুমেন্টের ভেতরে ভাইয়া, টেক্সট চেঞ্জ একটা আপনি যেটা করলেন না, ভাই একটা প্রশ্ন এইটাও ছিল। একটা ডম ম্যানিপুলেশন, হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে আপনি বললেন চার চার ভাবে ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি নেওয়া যায়, ক্লাস নেওয়া যায়, আর একটা হুম টেক্সট হুম হুম। নেওয়া যায়, আর একটা কি যেন বললেন? আচ্ছা, না, এলিমেন্ট 4 ধরনের আছে, এলিমেন্ট, জি। টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এই 4 ধরনের ওয়েবসাইটের এলিমেন্ট আছে। ক্লাসটা আর আইডিটা বুঝতে পেরেছি, ওই ও, অডিও এই যে হচ্ছে ভিডিওটা। সিলেক্ট, সিলেক্ট, হ্যাঁ তারপর। জি। ওটা কিন্তু আলাদা বিষয়, ওটা কিন্তু এইচটিএমএল এর বিষয়, যেটা বলছি 4 ধরনের এলিমেন্ট দিয়ে ওয়েবসাইট তৈরি হয়। কি কি, টেক্সট, জি স্যার, অডিও ইমেজ, ভিডিও অডিও, এটা ভিডিও। এই দুইটা।
অডিও ভিডিও হচ্ছে গিয়ে এটা তো এলিমেন্ট কিছু না। আপনি অডিও ট্যাগ যদি কাজ করেন, অডিও নিয়ে কাজ করতে পারবেন না। এটা মানে জাভাস্ক্রিপ্টে কিছু না, এটা ওয়েবসাইটের জিনিস। মানে অডিও দ্বারা কি অডিও অডিও কোনো গান টান সেট করা বা ভিডিও সেট করা যায়, দেখানো? হ্যাঁ। এই যে অডিও ট্যাগ আছে, যেটা দিয়ে অডিও ফাইলের ঠিকানা দিয়ে দিলে ওই গানটা আপনি বাজাতে পারবেন। এটা ভিডিও, জাভাস্ক্রিপ্ট না, না এটা জাভাস্ক্রিপ্ট না, এটা এইচটিএমএল এর। এইচটিএমএল ট্যাগ। ও এইচটিএমএল ট্যাগ। এলিমেন্ট বুঝাইতে চাচ্ছিলাম, এই আচ্ছা এলিমেন্ট আচ্ছা। গুলো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতে পারেন। ডম ম্যানিপুলেট লেখা আছে না, এই এলিমেন্ট গুলা টেক্সট ইমেজ জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতে পারেন। যেমন হচ্ছে আপনি কিন্তু চাইলে W3 স্কুল দিয়ে জাভাস্ক্রিপ্টের একটা উদাহরণ দেখতে পারেন। ওরা হচ্ছে কি আপনার শুরুতেই আহ দেখবেন যে একটা বাতি জ্বলে, একটা বাতি নিবে। এটা হচ্ছে ইমেজটা সে ম্যানিপুলেট করছে। ইমেজটা ম্যানিপুলেট করেছে মানে হচ্ছে গিয়ে ইমেজ চেঞ্জ করে দিছে। একটা বাটন ক্লিক করলে বাতি জ্বলে এরকম ইমেজ দিছে, আর একটা বাতি ক্লিক করলে মানে আরেকটা জি বাটনে স্যার, আমি ক্লিক করলে দেখছিলাম। বাতি নিবে এরকম ইমেজ দিয়ে দিছে, আর কিচ্ছু না, দুই ইমেজ। এই কই গেছে। আমি ওইটা দেখে ইউটিউব থেকে অনেক ভিডিও দেখছি বানানো, দেখি যে তারা ইমেজ দিয়ে করছে। আমি তো এটা অবাক হয়ে ইমেজ গেছি। ম্যানিপুলেট করছে। হ্যাঁ, না, ওটা বাতি জ্বালায় নেই। এটা একটা আমি তো ইমেজ, ক্লিক করলে তো আরেকটা আমি ইমেজ মনে হবে, করতাম এই যে অনেক কারণে। কিছু কোড মোড লিখে পরে জানতে পেরেছি যে এটা ইমেজ চেঞ্জ করে। ইমেজ চেঞ্জ করে দিয়ে দিছে। আচ্ছা, একটা সেলস কমিশন এরকম একটা যা মিলায় বানায় ফেলাই, হ্যাঁ, আলাদা একটা ফাইলই নিন, এক ফাইলই করে ফেলে। এই ফাইলটা অনেক হিজিবিজি হয়ে গেছে। এটা বেশি সময় লাগবে না। এইচটিএমএলটা নিয়ে নিলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপ একজন মনে বললেন পারেন না, হ্যাঁ, জেএসএস এখানে আশ্চর্য, আল্লাহ। এইচটিএমএল বুটস্ট্র্যাপ দেখে রাখেন, কিন্তু পিএইচপিতে আমি ইউজ করবো বুটস্ট্র্যাপ যখন প্রজেক্ট করব। তো এর মধ্যে আপনি বুটস্ট্র্যাপটা একটু ভিডিও দেখে রাখেন, বেশি কঠিন না। ইউটিউব দিয়ে ভিডিও দেখে কভার করে রাখেন। জি স্যার। তো 3-4 দিনে কভার হবে নাকি বেশি দিন লাগবে? সিএসএস পারলে 3-4 দিনে হয়ে যাবে। সিএসএস পারি স্যার, মোটামুটি পারি। আচ্ছা, আরো 3-4 দিনে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে কি আমি একটা ক্যালকুলেটর বানাবো। এর জন্য আমি ক্যালকুলেটর বলতে কি আহ, মানে কাউন্ট করবে এরকম কিছু, হ্যাঁ। আমার জিনিসটার নাম কি, জিনিসটার নাম হচ্ছে গিয়ে একটু দেখে নিই, সেল কমিশন কাউন্টার প্রজেক্ট। আমি একটা এখানে H1 ট্যাগ নিই, H1 ট্যাগ নিয়ে বলে এটা সেলস কমিশন কাউন্টার প্রজেক্ট। তাহলে আমি এখানে সে কাউন্ট করবে যে কি বলে আপনি কত কমিশন পান। তাহলে প্রথমে এখানে একটা ইনপুট ট্যাগ নেই, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে গিয়ে কি বলে টোটাল সেলস। টোটাল সেলস এখানে না হয় একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, হ্যাঁ, লিখে দিই ওই জায়গায় টোটাল, ওয়াল লিখছি টোটাল সেলস। দুইটা ব্রেক ট্যাগ নিয়ে নেই, যেহেতু আমি সিএসএস ইউজ করতেছি না, তাই না। আরেকটা ইনপুট ট্যাগ নিয়ে নিলাম, সেটা হচ্ছে সেল প্রাইস, যে আপনি কয়টা সেল করছেন, সেল করার পরে প্রতিটার হচ্ছে সেল প্রাইস কত করে, হ্যাঁ। দেখা হয় দুইটা ব্রেক নিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনি কত কমিশন পাবেন, যে 10%, 20%, 30%, এরকম একটা হইতে পারে, তাই না। দেন হচ্ছে গিয়ে আমি যেটা দিয়ে দিই আপনি একটা বাটন নিলাম, যেটা ক্লিক করলে একটা ক্যালকুলেট করবে। এটা আউটপুটটা একটু দেখি আমি, গো লাইভে ক্লিক করে একটু আউটপুটটা দেখি। এই যে এরকম আসছে, হ্যাঁ। টোটাল কত সেল করবেন, সেল প্রাইসটা কত, মনে করেন টোটাল আপনার 10টা সেল করছেন, প্রতিটা হচ্ছে 50 টাকা করে, কমিশন হচ্ছে আপনার 20%। তাহলে ক্যালকুলেট করলে একটা রেজাল্ট দিবে নিচে, এরকম কিছু আমার বানাইতে হবে, হ্যাঁ। এটা ব্রেক ট্যাগ নিয়ে এখানে একটা H2 নিই, সেটার মধ্যে রেজাল্ট দিয়ে দিলাম একটা। কিন্তু রেজাল্ট এই মুহূর্তে আপাতত খালি।
তো আমি এই পেজে জাভাস্ক্রিপ্ট লিখে ফেলাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমার এআই করে দিছে সব। আচ্ছা, যাই হোক, আমি এখানে আপনাদের করে করে বুঝাই। প্রথমে দেখেন জিনিসগুলো আমি ভেরিয়েবলের মধ্যে রাখি। একটা ফাংশন নিচ্ছি, ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে কি আপনার ক্যালকুলেট। ঠিক আছে, ক্যালকুলেট ফাংশন, এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ। এখানে প্রথমে আমি এই টোটাল সেলস এর ডাটাটা নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই। কনস্ট্যান্টের নাম নিলাম টোটাল সেলস। এটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যে টোটাল সেলস এর আইডি ধরে তার ভ্যালুটা নিবে। এটা হচ্ছে টোটাল সেলস। দেন হচ্ছে কি আমি কি নেব? সেল প্রাইস। হ্যাঁ, নিয়ে নিই, সমস্যা নেই। অবশ্যই এআই আছে তো করে দিচ্ছে। কনস্ট্যান্ট কি? সেল প্রাইস। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি সেল প্রাইস, ওটার কি ভ্যালুটা নিব, মানে ইউজার যেটা লিখছে সেটা। দেন থার্ড কি? কমিশন নিয়ে নিলাম, যে এখানে নাম কি? গেট এলিমেন্ট বাই আইডি কমিশন। কমিশন নিয়ে ওটার কি ভ্যালুটা নিয়ে নেব। তাহলে তিনটা জিনিস আমি পাই গেলাম। এখন কি করতে হবে? আমার একটা রেজাল্ট রিটার্ন করতে হবে, তাই না? তাহলে আমি রেজাল্ট হচ্ছে গিয়ে, রেজাল্টটা কি? টোটাল সেল, তাকে গুণ করব কত? প্রতিটা সেলের প্রাইস দিয়ে। সেটাকে আবার গুণ করব কত? কমিশন যতখানি পাইছি সেটাকে ভাগ করতেছি কত দিয়ে? 100 দিয়ে, কারণ আমার পার্সেন্টেজটা বের করা দরকার। সেটা আমি রেজাল্টের মধ্যে রাখলাম। রাখার পর এই যে H2 রেজাল্টের মধ্যে জিনিসটা পুশ করে দিয়ে দিতে হবে না? ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই রেজাল্টের মধ্যে ইনার HTML এর মধ্যে আমি রেজাল্টটা পুশ করে দিলাম। তাহলে এখন দেখি আউটপুটে কি আসে। আমার টোটাল সেলস হচ্ছে মনে করেন 10টা। সেল প্রাইস হচ্ছে কত? 50 করে। কমিশন দিব হচ্ছে আমি 5%। তাহলে হচ্ছে গিয়ে আমার, হাই এখানে পার্সেন্ট কেন নটা নাম্বার আছে? 5%। তাহলে আমার রেজাল্ট কত আসছে? 25 টাকা পাবে সে। দরকার হয় আমি এখানে বলে দিই যে রেজাল্ট হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এখানে বিডিটি প্লাস 25। এখানে একটা স্পেসও দিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি এখানে 10 টাকা নেই, সেল প্রাইস নেই 50 টাকা, কমিশন নেই 20%, তাহলে সে 100 টাকা কমিশন পাবে। এইভাবে আপনার চাইলে সেল কমিশন কাউন্ট করতে পারেন। সিম্পল আর কি, ছোটখাটো, যাতে জাভা স্ক্রিপ্টটা বুঝেন, এর জন্য এই প্রজেক্টটা রাখা হয়েছে, যাতে আপনাদের কোর্স আউটলাইনে। হ্যাঁ, তো এইখানে জি আমি স্যার। স্যার বুঝলো কিভাবে যে হ্যাঁ, পার্সেন্ট, বুঝলো কিভাবে যে আমি এটা পার্সেন্টেজ দিছি কি না দিছি এখানে? তো এই ক্যালকুলেটটা আমি নিজে মানে যে এইভাবে 20 করছি দিছি। আর কি। হ্যাঁ, 20 দিচ্ছেন না, তারপরে ওই যে ভাগ দিচ্ছেন, যে 20 কে 100 দিয়ে ভাগ করছেন না, 20 ভাগ 100 মানে কি? ওটা পার্সেন্টেজ করে ফেলছে। হ্যাঁ। ও, জি স্যার। এই আর কি। স্যার ভাইয়া তাহলে এগুলো আমাদের ফাংশন ক্লাস, ক্যালকুলেট দ্বারা, ভাই আজকে যেগুলো দেখালেন এগুলো ফাংশন আমাদের ক্যালকুলেট দ্বারা আমি ভালো। হ্যাঁ বলেন। বলেন হ্যাঁ, ভাই, বলেন, বলেন। শুনছেন। ভাই বলছিলাম যে আজকে অনেক কিছু দেখলাম, এগুলো আমাদের অনেক 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 প্র্যাকটিস করা উচিত। তারপরে প্র্যাকটিস করতে করতে আমরা আমাদের বল ত্রুটির প্রশ্ন অনেক তৈরি হবে, ওইগুলো পরবর্তী ক্লাসে করতে চাই। আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব না আজকে রাতে, সি, এই রিলেটেড। জি হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট একটা হ্যাঁ, সমস্যা আছে, দুইটা। ওটা কোড কিভাবে দিব? কোড গুলো তো দিতে হবে, যে প্র্যাকটিস করার কোড ও গুলো। কোড গুলা হচ্ছে আজকে ক্লাসের ভিডিওর প্রথম অংশটুকু দেখেন, কিভাবে সাবমিট করবেন বলে দিছি। এটা হচ্ছে কি, আপনি শুধু কোড দিয়েন, ফাইল গুলা দিয়েন। যদি একাধিক ফাইল হয়ে থাকে তাহলে জিপ করে দিবেন। আর কিভাবে আপলোড করবেন, ওই যে উনি স্ক্রিন শেয়ার করছিল প্রথমে একজন, পুরোটা হচ্ছে রেকর্ডিং এ আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া ধন্যবাদ, আমি একটু লিটল জয়েন করতে এই যে করছি। দেখেন, হ্যাঁ, এই যে একটু দেখেন। অসীম ভাই আপনি দেখে নিয়েন, ভিডিও আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা। তারপর আমি ঠিক একটু আছে। দেখাই যে এখানে হচ্ছে হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম। হ্যাঁ, একজন দিছে ছবি আকারে, ছবি আকারে দিলে আমি তো কোড চেক করতে পারবো না, তাই না? এই কই গেল অ্যাসাইনমেন্ট? কই? সঠিক জায়গায় আছে? হ্যাঁ, সঠিক জায়গায় আছে। ক্লাস করলে না ওরকম ভাবে দিলে বেশি ভালো হয়। অ্যাসাইনমেন্ট ক্লাস সব এক জায়গায় থাকে তো মানে খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। তো
ক্লাস এত নাম্বার, এখানে সবকিছু মানে এই যে ওরকম আমার খোঁজা খুঁজতে লাগবে। সমস্যা হয়, এই যে আমার খুঁজতে হ্যাঁ, সমস্যা হয়। আচ্ছা যাই হোক, এই যে দেখেন, মানে এই যে এইভাবে অ্যাসাইনমেন্ট এটা, তাই না? এইখানে দিলাম, কিন্তু এখানে যে কই স্টুডেন্ট ওয়ার্ক, হ্যাঁ এখানে আপনারা দুইজন হোমওয়ার্ক সাবমিট করছেন, আ- হ্যাঁ একজনেরটা তো আমি আপলোড করে দিলাম, এই জিপ ফাইল দিছে, আরেকজন আমাকে যেটা দিছে সে ইমেজ ফাইল দিছে। তো আমি চোখের দেখায় ঠিক করে দিছি, কিন্তু কোডিং দিলেই ভালো হয়, কোড দিলে আমি কোডটা রান করে দেখতে পারবো যে ঠিক আছে কিনা। জি ঠিক ভাইয়া, আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা মাথায় রাখেন, সেটা হচ্ছে লিপ ইয়ার। হ্যাঁ, লিপ ইয়ারে কিন্তু ভেজাল আছে, একটা ভেজাল বলে, লিপ ইয়ার কিন্তু 4 দিয়ে ভাগ গেলেই যে লিপ ইয়ার এমন কোনো কথা না, 100 দিয়ে ভাগ গেলে কিন্তু সেটা আবার লিপ ইয়ার না। হ্যাঁ, 1900 সাল কিন্তু লিপ ইয়ার না, 1900 সাল কিন্তু 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 100 দিয়ে ভাগ যায় দেখে সেটা লিপ ইয়ার না। আবার এর থেকে পাওয়ারফুল আছে, 400 দিয়ে ভাগ গেলে কিন্তু আবার লিপ ইয়ার। তাহলে 2000 সাল, এটা কিন্তু 100 দিয়ে ভাগ যায়, কিন্তু 2000 সালটা 400 দিয়ে ভাগ যায়, এই জন্য 2000 সালটা লিপ ইয়ার। এই ভেজালটা মাথায় রাখেন। বুঝাতে পারছি? লিপ ইয়ারে কিন্তু একটা ভেজাল আছে। হম, যে সেটা 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার ঠিক আছে, আবার 4-এর থেকে পাওয়ারফুল আছে একটা, 100 থেকে ভাগ গেলে লিপ ইয়ার না। 100 কিন্তু 4 দিয়ে ভাগ যায়, অথচ 100 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার না। আবার 100 থেকে আবার পাওয়ারফুল আরেকটা আছে 400। 400 কিন্তু 100 দিয়ে ভাগ যায়, কিন্তু 400 দিয়ে কোনো সাল যদি ভাগ চলে যায় সেটা চোখ বন্ধ করে লিপ ইয়ার। তো আমাকে একটু বলেন তো, 1800 সাল এটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না? বলতে পারবেন? 1800 সাল। 1800 সাল 318। প্যাচ না আছে, স্যার, বলতে প্যাচ পারতেছি আছে। না তো। 1800 কি 400 দিয়ে ভাগ যায়? 1800 400 দিয়ে ভাগ যায় বলেন? 1884। এটা সহজ অঙ্ক। না তো মনে হয় না। না, যায় না। কেমনে? 1600 সাল ভাগ যায়, 1800 400 দিয়ে ভাগ যায় না। তো দেন দেখবেন 100 দিয়ে ভাগ যায় কিনা। না, 100 দিয়ে ভাগ যায় 1800? হ্যাঁ অবশ্যই যায়। 1800 100 অবশ্যই দিয়ে যায়। ভাগ যায় না? হ্যাঁ, তাহলে 100 দিয়ে ভাগ গেলে সেটা যায়। লিপিয়ান না। হ্যাঁ, 100 দিয়ে ভাগ গেলে লিপিয়ান না, তাহলে 1800 সাল লিপিয়ান না। 2000 সাল এটা কি লিপিয়ান নাকি লিপিয়ান না? হ্যাঁ, বলতে জি পারেন? ভাইয়া, লিপিয়ার। লিপিয়ার। লিপিয়ার 2000 চার। লিপিয়ার, কারণ 400 চারটা। দিয়ে যায়। না, 400 4 দিয়ে। একদম ছোট, 400-র পাওয়ার সবথেকে বেশি। হ্যাঁ। 2000 সাল কিন্তু 100 দিয়েও ভাগ যায়, 2000 সাল 100 দিয়েও ভাগ যায়, কিন্তু লিপিয়ান না। কিন্তু লিপিয়ার কারণ হচ্ছে 400-র পাওয়ার বেশি। তো বুঝতেছি না মানে ভেজাল আছে। এটা এটা আমাদের কি কাজে লাগবে? লিপিয়ার আমি বুঝতেছি না। এটা লিপিয়ার জানেন কি? প্রতি 100 বছর পর পর, সরি প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এইটা হচ্ছে হ্যাঁ। লিপিয়ার। হ্যাঁ, আপনাকে যদি আমাকে 366 দিনে। 366 দিন হয়, তাই না? প্রতি 4 বছর পর পর। হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, 4 দিয়ে ভাগ গেলে সেটা লিপিয়ার, কিন্তু 4-এর থেকে একটা পাওয়ারফুল আছে, প্রতি 100 বছর পর পর একটা লিপিয়ার মিস যায়, মানে যেই সালটা 100 দিয়ে ভাগ যায় সেটা লিপিয়ার থাকে না, অথচ ওটা 4 দিয়ে ভাগ যায়, ওটা লিপিয়ার হওয়ার কথা। হ্যাঁ, 4 আবার 4 25 যায় তো। 4 25 100 না, কিন্তু 100 দিয়ে ভাগ গেলে সেটা লিপিয়ার না। কেন? লিপিয়ার না, নিয়ম এটা। ও, নিয়ম। লিপিয়ার না, হ্যাঁ। আবার 400 দিয়ে যদি ভাগ যায় সেটা আবার লিপিয়ার। এখানে 400-র পাওয়ার বেশি, কিন্তু হ্যাঁ 100-র থেকে 400-র পাওয়ার বেশি। আবার 4 দিয়ে ভাগ গেলে তাহলে লিপিয়ার। 4 4 আর দিয়ে ভাগ 400 গেলে হচ্ছে কি? লিপিয়ার। হ্যাঁ, 4 আর 400 হচ্ছে লিপিয়ার, কিন্তু 100 হচ্ছে লিপিয়ার না। এখন কোন সাল যদি তাহলে এই দেখেন দুইটাই মনে 400 রাখবো দিয়ে, যে 4 4 দিয়া আর 4। এখন যদি আমি আপনাকে বলি 1700 সাল লিপিয়ার কিনা, আপনি কি বলবেন? লিপিয়ার না। লিপিয়ার না। কিন্তু 1700 সাল তো 4 দিয়ে ভাগ যায়, তাহলে লিপিয়ার না কেন?
ভাগ যায় কিন্তু ভাগশেষ থাকে। না, 1704 দিয়ে ভাগ গেলে ভাগশেষ থাকে না। 16 100 দিয়ে কেন ভাগ যায় ভাগশেষ? না। জি, 100 দিয়ে 104 যায়। দিয়ে ভাগ যায় না। 100 আবার 4 দিয়ে ভাগ যায় না। তাই 1700 আপনি 4 দিয়ে ভাগ দেন। ক্যালকুলেটর দেখেন। 400 425 আসে। 1700 আপনি ভাগ দেন কত দিয়ে? 4 দিয়ে 4 425। দিয়ে। 425, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, ভাগশেষ থাকে? থাকে না তো। তাহলে আমি কি বলছি, 100 দিয়ে কোনো সাল যদি ভাগ যায় তাহলে কি সেটা ইয়ার লিপিয়ার না। না? তা লিপিয়ার 4 না, এর পাওয়ার বেশি না 100 এর পাওয়ার বেশি? 100 100 এর পাওয়ার পাওয়ার বেশি। বেশি। আচ্ছা, এইবার বলেন যে আপনি 1600 সাল, এটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না? জি, লিপিয়ার। ওটা 400 লিপিয়ার। দিয়ে ভাগ যায়, 400 পাওয়ার সব থেকে বেশি। এইটা 400 এর পাওয়ার সব থেকে বেশি, এটা লিপিয়ার। এটা কিন্তু 100 দিয়েও ভাগ যায়, তাহলে তো লিপিয়ার না হওয়ার কথা, কিন্তু 400 এর পাওয়ার সব থেকে বেশি। এই জন্য 100 দিয়ে ভাগ গেলেও ও ওটাকে ওভারকাম করে 400 দিয়ে লিপিয়ার না। হ্যাঁ, এই এই লিপিয়ারটা ক্যালকুলেটর কখন আপনি, কখন কাজে লাগবে আমাদের? এটা জাভাস্ক্রিপ্ট শিখার জন্য করাইতেছে, আর কিছু না। আর কোনো কাজে লাগবে না। যে আপনি একটা ও, আমি ইউজারের কাছ ভাবছি। থেকে এরকম ইনপুট নিবেন, নিয়ে সে চেক করবে, ভেতরে ফাংশন দিয়ে চেক করাবেন যে লিপিয়ার নাকি লিপিয়ার না। ক্যালকুলেট দিবেন বা চেক লিপিয়ার দিবেন, নিচে লিখে আসবে লিপিয়ার হইলে বলবে যে সালটা যেটা দিছো সেটা লিপিয়ার। আর যদি লিপিয়ার না হয় তাহলে বলবে আপনি যে সালটা দিছো সালটা হচ্ছে এত, এই সালটা লিপিয়ার না। এইভাবে একটা রেজাল্ট দিবে। পারবেন বানাইতে? আর একটু তাহলে বোঝান, আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে একটা বক্স থাকবে, সেখানে যে কোনো সাল লেখার একটা নাম্বার থাকবে। এখানে পাশে হয়তো লেখা থাকবে চেক লিপিয়ার। ক্লিক করলে ওই সালটা চেক করে নিচে লিখে আসবে যে আপনি 1900 সাল দিয়েছেন, 1900 সালটা লিপিয়ার না। অথবা আপনি 1904 সাল দিয়েছেন, 1904 সালটা লিপিয়ার। অথবা আপনি 1903 সাল দিয়েছেন, 1903 সালটা লিপিয়ার না। বুঝাতে পারছি? এরকম একটা রেজাল্ট নিচে দিবে। আর যদি যেমন লিপিয়ার এখানে না হয় ক্যালকুলেট, তাহলে এখানে লিখে দেবো যে নট এই ম্যাচ সালটা বা লিপিয়ার না। লিপিয়ার না। না, একেবারে নট ম্যাচ দিলে তো সহজ হয়ে গেল। আপনি একেবারে ইউজারের সালটা লিখে দেবেন, এই সালটা লিপিয়ার না, বা এই তাহলে সালটা লিপিয়ার। এটা কি ফাংশন ব্যবহার হবে, কন্ডিশন মানে এরকম কিছু দিলো? হ্যাঁ হ্যাঁ, এখানে আমি কন্ডিশন ব্যবহার করছি না, যে ফাংশনের ভিতরে এগুলা আসবে ওইভাবে কন্ডিশন। যে ফাংশনের ভিতরে তো আমি 3টা ডাটা নিচ্ছি, আপনি তখন একটা ডাটা নিবেন, নিয়ে ইফ এলস কন্ডিশন ইউজ করবেন, যে 4 দিয়ে প্রথমে 400 দিয়ে ভাগ করবেন, এলস ইফ দিয়ে বলবেন যে 100 দিয়ে ভাগ করলেন, তারপর এলস ইফ দিয়ে আবার 4 দিয়ে ভাগ করলেন, লাস্টে এলস দিয়ে সব কয়টা নট লিপিয়ারে ফালাই দিলেন, এই টাইপের আর কি। ইপিএলস ঝামেলা চেষ্টা হবে মনে করেন, হয়। না করলে আমি নেক্সট ক্লাসে করে দিব না। আর নেক্সট ক্লাস থেকে আমরা ফুল দমে ইনশাল্লাহ পিএইচপি তে, ও না, আপনাদের তো যে কোয়ারি আছে, নেক্সট ক্লাসে তাহলে আমি যে কোয়ারি করবো না। ঠিক আছে? যে যে কোয়ারি করে সোজা করে হবে, পিএসপি। হ্যাঁ। হ্যাঁ, যে কোয়ারি করে আমরা পিএইচপি চলে যাবো, আর যে কোয়ারি সোজা আছে, ইজি, জাভা স্ক্রিপ্টের থেকে ইজি, শর্টকাট আর কি জাভা স্ক্রিপ্টের। ঠিক আছে, তাহলে লিপিয়ারটা স্যার মানে প্রথমে 4 দিয়ে ভাগ দিব, যদি প্রথমে না 400 মেলে। দিয়ে দিয়েন, 400 পর বেশি আচ্ছা। না। ইফেলস এর প্রথম, ইফেলস এর লিমিটটা কি উপর থেকে নিচে যায়, তাই না? প্রথমে এই 400 দিয়ে মিলে গেলে তো আর পরেরটায় যাবে না। 400 দিয়ে মিলে গেলে এভাবে দিবেন, যাতে 400 দিয়ে মিলে গেলে এর পরেরটায় যাবে না। যদি 400 দিয়ে না মিলে, তারপর 100 পাওয়ার বেশি 100 দিয়ে করবেন। 100 দিয়ে মিললে 4-এ যাবে না। আর হ্যাঁ বলেন, বুঝিনি, আবার একটু বলেন। না স্যার, কিছু ও বলি আচ্ছা, নাই না, কে স্যার, যেন কথা বলছিল, কে যেন সাইড কথা থেকে বললো, সাউন্ড। আচ্ছা যাই হোক। তাহলে এইভাবে সিরিয়ালি দিয়েন, তাহলে ভালো হয়। তাহলে 400 আগেও চেক করবে, তারপর 100 চেক করবে, তারপর 4 চেক করবে। তারপর কোনটাই না মিললে এলসে বলবে ভাই তুমি লিপিয়ার দাও নাই। আর 100 হইলেও বলবে যে এটা লিপিয়ার না, এরকম আর কি। অর্ধেকের বেশি বলে দিছি, তারপর বাকিটা নিজে প্র্যাকটিস করেন। আর আজকাল তো চ্যাট জিপিটি তো আছে, গুগল আছে, যাই হোক ওগুলা হেল্প নিয়েন না, প্রথমে নিজে ট্রাই করেন, দেন হচ্ছে গুগল দেখেন। একদম গুগল থেকেও না পারলে পরে চ্যাট জিপিটি দেখেন, কিন্তু যাই করেন না কেন বুঝে করবেন, ঠিক আছে? জি স্যার, চ্যাট জিটিপি বললে তো ডাইরেক্ট কোডই দিয়ে দেয় সব।
যাই করেন বুঝে করবেন, এটা আর কি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, আজকে এ পর্যন্ত থাক। জি ভাইয়া, ভিডিওটা একটু তাড়াতাড়ি দেন আজকে, ক্লাস ভিডিও। হ্যাঁ, মার্চ করে দিয়ে দেবো না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা ওইটাই, লিপ ইয়ার তৈরি করা। হ্যাঁ, আমি ওটা অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।